গাট্টুর রেইনকোট। আজ ভীষণ বৃষ্টি হচ্ছিল আর সদ্য সদ্য বাচ্চাদের রেইনকোট আর ছাতার শপিং শেষ হয়েছিল। গাট্টুর এত বৃষ্টিতে স্কুলে যাওয়ার ইচ্ছেই ছিল না। চলো গাট্টু চিঙ্কি, তাড়াতাড়ি ওঠো, স্কুল যাবে না বুঝি? মা, আমি তো রেডি হয়ে গিয়েছি। আরে গাট্টু, উঠে পড়, চিঙ্কি তো রেডি হয়ে গিয়েছে। মা দেখো না কত বৃষ্টি হচ্ছে বাইরে, আমি যাব না, আমি পুরো ভিজে যাই। আচ্ছা, তোমার গরমকালে রোদ লাগে, বর্ষাকালে জল লাগে আর শীতকালে ঠান্ডা, তাহলে তো তুমি কোনো সিজনে স্কুল যাবে না। কালকেই তো রবিবারের ছুটি ছিল, আজকে সায়েন্স টিচার ইম্পর্টেন্ট নোট দেবেন, আজ তো স্কুল যেতেই হবে। আজ থাক না রে চিঙ্কি, আজ যাব না। গাট্টু, তাড়াতাড়ি উঠে যাও। যদি তুমি স্কুলে যাও তাহলে রাত্রে আমি তোমার ফেভারিট আলুর পরোটা বানাবো। সত্যিতে তুমি আমার জন্য আলু টিক্কি বানাবে? হ্যাঁ বাবা, সত্যি বানাবো। এখন যাও, তাড়াতাড়ি রেডি হয়ে যাও। মায়ের অনেক বোঝানোর পর গাট্টু স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। গাট্টু রেনকোট পরে আর চিঙ্কি ছাতা নিয়ে স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তখনই রাস্তায় খুব জোরে ঝড় ওঠে। হে ঠাকুর, বৃষ্টি কি কম ছিল যে এখন আবার ঝড়ও শুরু হয়েছে, স্কুল কি করে যাব? গাট্টু তাড়াতাড়ি দৌড়া, আমরা স্কুলের কাছে পৌঁছে গিয়েছি। আমরা দৌড়ালে তবে স্কুলের ভেতর পৌঁছাতে পারবো। ছাতা তো উড়ে যাচ্ছে, না হলে পাক্কা ভিজে যাব। ও নো! এভাবে সেভাবে নিজেকে বাঁচাতে বাঁচাতে গাট্টু আর চিঙ্কি স্কুলে পৌঁছে যায়। কিন্তু ততক্ষণে কিছু গাছের ডাল ভেঙে রাস্তায় পড়ে যায় আর গাট্টু চিঙ্কি একটু ভয় পেয়ে যায়। এ কি গাট্টু চিঙ্কি, তোরা তো ভিজে গেছিস, স্কুলে বসবি কি করে ভেজা কাপড়ের সঙ্গে? চলো তাড়াতাড়ি, স্কুল শুরু হবে তো, আর টিচারও আসবে বলে। গুড মর্নিং টিচার। ভেরি গুড মর্নিং বাচ্চারা। আরে বাহ, মাটির কত ভালো সুগন্ধ আসছে। কিপ সাইলেন্স, আজ আমরা বৃষ্টির কবিতা শুনবো। চলো সবাই নিজের নিজের বই খোলো। ও পারেতে বৃষ্টি এলো, ঝাপসা গাছপালা, এই পারেতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা, বাদলা হাওয়ায় মনে পড়ে ছোটবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। টিচার কবিতা পড়াচ্ছিল, কিন্তু গাট্টুর নজর জানলা দিয়ে বাইরের দিকে ছিল। এটা দেখে টিচার জোরে গাট্টুকে ডেকে বলে, গাট্টু, তোমার মন কোথায়? এই মাত্র যে কবিতাটা শোনালাম তার প্রথম পংক্তির মানে বোঝাও। টিচার, আপনি কবিতা পড়াচ্ছেন কিন্তু তার মধ্যে বৃষ্টির উল্লেখ করা আছে, আর এত ভালো সুন্দর বর্ষা আমি তো সামনে দেখতে পাচ্ছি, আর আপনি বইতে কেন দেখাচ্ছেন? হ্যাঁ টিচার, বইতে কবিতা পড়ার থেকে ভালো আমরা বাইরে গিয়ে বৃষ্টির স্বাদ নিই। হ্যাঁ হ্যাঁ, বইতে কতক্ষণ বৃষ্টির ব্যাপারে পড়বো, যেখানে আমাদের এখানে বৃষ্টি ঝমঝম করে পড়ছে। হ্যাঁ, এটা খুব অন্যায় আমাদের সাথে। চুপ করে যাও বাচ্চারা, আমি তোমাদের চিন্তা ভাবনা বুঝতে পারছি, কিন্তু এখন আমরা স্কুল টাইমে রয়েছি, আর এই টাইমে যদি তোমরা স্কুলের বাইরে যাও আর ভিজে যাও তাহলে তোমাদের জ্বর আসবে, আর তোমাদেরই মা বাবা এসে আমাদের বকবে। টিচার, আমি রেনকোট নিয়ে এসেছি, আমাকে যেতে দিন, আমি ভিজবো না। কালকের সন্ধ্যের ওয়েদার ফোরকাস্টে বলেছিল যে আজকে বৃষ্টি হতে চলেছে, মা তাই জোর করে এই রেনকোটটাকে আমার ব্যাগে ভরে দিল। টিচার, গাট্টুর কাছে রেনকোট আছে আর আমার কাছে ছাতা। আর একটা একটা করে সব বাচ্চারা বৃষ্টিতে ভেজার জেদ করতে লাগে, কিন্তু টিচারও ওদের একটা কথাও শোনে না। আর তারপর বলি, আচ্ছা কবিতা না শুনতে চাইলে ঠিক আছে, কিন্তু আজ আমি তোমাদের নৌকা বানানো শেখাবো। চলো কাগজের নৌকা তৈরি করি, আর ঘরে যাওয়ার সময় জলের মধ্যে ভাসিয়ে দিও। এটা শুনে বাচ্চারা খুব খুশি হয়ে যায়, আর টিচার নৌকা বানাতে শিখিয়ে দেয়। স্কুল শেষ হওয়ার সময় বৃষ্টি থেমে গিয়েছিল, আর বাচ্চারা দৌড়ে দৌড়ে বাড়ির দিকে রওনা হয়। চল গাট্টু, আজকে দেখি বাড়িতে কে প্রথম পৌঁছায়। অন ইওর মার্কস, গেট সেট গো। সব বাচ্চারা রেস করতে লাগে, কে আগে পৌঁছাতে পারে, কিন্তু হঠাৎ পা পিছলে চিঙ্কি মাটিতে পড়ে যায়। আরে ইয়ার, এই জামা তো নষ্ট হয়ে গেল আর ছাতাও ভেঙে গেল, এখন মা খুব বকবে। সব বাচ্চারা ওর উপর হাসতে লাগে। পিঙ্কি তখন হাত বাড়িয়ে চিঙ্কিকে উঠতে সাহায্য করে। তখন বান্টিও পিঙ্কিকে পেছন থেকে ধাক্কা দেয় আর পিঙ্কিও পড়ে যায়।
শয়তান বান্টি, আমি তোকে ছাড়বো না। তখনও বান্টিকেও ধাক্কা মেরে ফেলে দেয় আর আস্তে আস্তে সব বাচ্চারা ভিজে যায় আর ওখানেই জলে খেলতে লাগে। তখনই সামনে গাট্টু দুটো বাচ্চাকে বৃষ্টিতে ভিজতে দেখে। আরে ওই দেখো, ওরা বৃষ্টিতে ভিজছে। ওদের কাছে তো ছাতা কিংবা রেনকোটও নেই। চলো ওদের সঙ্গে গিয়ে কথা বলি। আরে বন্ধুরা, তোমরা তো বৃষ্টিতে এমন কেন বসে আছো? খেলতে এসেছো তো আমাদের সঙ্গেও জয়েন করতে পারো, এসো। না, আমরা খেলতে আসিনি। যদি খেলতে না আসো তাহলে ঘরে যাও। টিচার আমাদের বলেছে যদি বেশিক্ষণ বৃষ্টিতে ভেজো বা বেশিক্ষণ ভেজা জামা কাপড়ে থাকো তাহলে ঠান্ডা লেগে যাবে। আমরা রাস্তা হারিয়ে ফেলেছি, আমাদের কাছে তো ফোনও নেই। বাবা মাকে কি করে ফোন করব? তখনই গাট্টুর মাথায় একটা আইডিয়া আসে আর বাকিদের কানে সেই আইডিয়াটা বলে দেয় আর সব বাচ্চাদের বলে, চলো আমাদের সঙ্গে চলো। কিন্তু যাব কোথায়? আরে চলো তো, তাড়াতাড়ি চলো। গাট্টু আর সব বাচ্চারা ওদের নিজেদের ছাতায় নিয়ে নিজেদের ঘরে নিয়ে আসে আর কলোনির একটা ওপেন শেডে নিয়ে আসে আর ওদের বসতে বলে। আরে গাট্টু, যদি কেউ দেখে ফেলে তবে? ডোন্ট ওয়ারি, যদি গাট্টুর সঙ্গে আছে তাহলে চিন্তা কিসের? দাঁড়াও, এক্ষুনি আসছি। গাট্টু ফটাফট নিজের ঘরে যায় আর ভেতর থেকে রেনকোট আর ছাতা নিয়ে চলে আসে। তখনই হঠাৎ মা ওকে দেখে ফেলে। গাট্টু, রেনকোট হওয়া সত্ত্বেও তুমি ভিজে গেলে? আর এই রেনকোট আর ছাতা নিয়ে কোথায় যাচ্ছ? আর চিঙ্কি কই? পুরো ঘর নোংরা করলে। মা, সামনে শর্মা আন্টি না ছাতা চেয়েছে, আমি এটা দিয়ে আসছি। ওনাদের ওইখানে কোনো গেস্ট এসেছে। চিঙ্কিও সেইখানেই আছে, এক্ষুনি আসলাম। গাট্টু তাড়াতাড়ি রেনকোট আর ছাতা নিয়ে সেই শেডের কাছে যায় আর রেনকোটে র্যাপ করা শুকনো কাপড় ওদের দিয়ে দেয় পরার জন্য আর বৃষ্টি থেকে বাঁচার জন্য ওই রেনকোট ছাতাও দিয়ে দেয়। তুমি খুব চালাক গাট্টু, আমার মাথায় তো এই আইডিয়াটা একদমই আসতো না। থ্যাংক ইউ গাট্টু। তখন ওদের পেছন পেছন মাও চলে আসে আর এই সব কথা শুনে ফেলে আর ওনার গাট্টুর উপর খুব গর্ব অনুভব হয়। গাট্টু, চিঙ্কি, এটা তাহলে তোমাদের শর্মা আন্টি। মাকে দেখি সব বাচ্চারা ভয় পেয়ে যায়। সরি মা। কিন্তু মা তো সরি শুনতে চায়নি। মা গিয়ে দুটো বাচ্চাকে গলায় জড়িয়ে ধরে আর ওনার চোখ ভিজে যায়। সরি বলো না, তোমাদের জন্যই তো গর্বে মাথা উঁচু হলো। আমি খুব লাকি যে তোমাদের মতো দয়ালু বাচ্চা আমার সন্তান। মায়ের এরকম আনএক্সপেক্টেড রিয়াকশন দেখে সব বাচ্চারা খুশি হয়ে যায় আর বান্টি ওদের জন্য গরম গরম খাবার নিয়ে আসে। বৃষ্টি থামতেই গাট্টু চিঙ্কির বাবা রাজু আর গোলুর মা বাবাকে কল করে আর ভালো করে অ্যাড্রেস জেনে ওদের ঘরে ছেড়ে আসে। চিঙ্কির হেয়ার কাট। চিঙ্কি আর গাট্টু আরাম করে লিভিং রুমে বসে টিভি দেখছিল। চিঙ্কি, হয়ে গেছে। তুমি আর এখানে কতক্ষণ কার্টুন দেখবে? না না গাট্টু, আমি এখন এই কার্টুনটাই বসে বসে দেখব। তখনই সেখানে মা চলে আসে। চিঙ্কি, এটা কিন্তু খুব খারাপ কথা। চলো নিজের ভাইয়ের সাথে রিমোট শেয়ার করো। তোমাদের পরস্পরের সাথে শেয়ার করা উচিত। আচ্ছা মা, এই নে গাট্টু, এবার তুই দেখ। তখন বাবাও সেখানে চলে আসে। আরে, এরা শুধু তো তোমার কথাই শোনে, আমার কথা তো একদমই শোনে না এরা। তুমি বাপের বাড়িতে যাচ্ছ, কে জানে কি করে সামলাবো। কি মা, তুমি মামা বাড়ি যাচ্ছ? মা, আমাদেরও নিয়ে চলো না, আমারও দিদার কাছে যাওয়ার আছে। না বাবা, তোমাদের পরীক্ষা আছে না? এমনিতেও দিদার শরীর খুব একটা ভালো যাচ্ছে না, তাই দেখা করতে যাচ্ছি আমি। আচ্ছা মা, তুমি শান্তি মতো যেও আর দিদার খেয়াল রেখো। আচ্ছা মা, তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ বাবা, খুব তাড়াতাড়ি চলে আসবো আমি। ওহো মা, আমার এক্ষুনি মনে পড়লো, তুমি তো আমার হেয়ার কাটিং করতে বলেছিলে, কিন্তু তুমি তো চলে যাবে। এখন কি করে হবে তাহলে? আরে বাবা, তুই চিন্তা করিস না, আমি এই গেলাম আর এই এলাম। আচ্ছা মা, তুমি তাড়াতাড়ি এসো, তারপর করে দিও, কিন্তু আমি তোমার হাতে কাটিং করাবো। পরের দিন মা মামা বাড়ি চলে যায় আর গাট্টু আর চিঙ্কি স্কুলে চলে যায়। বাচ্চারা, তোমরা কথা বলো না, আমাদের স্কুলে নতুন প্রিন্সিপাল এসেছেন। উনি আগে আর্মি স্কুলের প্রিন্সিপাল ছিলেন আর উনি ভীষণ স্ট্রিক্ট। উনি সব বাচ্চার ইউনিফর্ম আর হেয়ারস্টাইল চেকিং করবেন বলেছেন।
সব বাচ্চারা এক এক করে নিজের চেকিং করায় আর কিছুক্ষণ পরে কিছু বাচ্চাদের আলাদা লাইনে দাঁড় করানো হয় আর চিঙ্কিকেও সেই লাইনে দাঁড় করানো হয়। কিছুক্ষণ পর সেখানে প্রিন্সিপাল ম্যাডাম আসেন। স্টুডেন্টস, তোমাদের কারোর ইউনিফর্ম সঠিক নয়, এই জন্য তোমাদের এখানে দাঁড় করানো হয়েছে। এখন থেকে সবার ইউনিফর্ম নিট অ্যান্ড ক্লিন হতে হবে আর তোমাদের চুলের লেন্থও একদম পারফেক্ট হতে হবে। মনে করে কালকের থেকে নিজেদের ইউনিফর্ম যেন সঠিক করে পরে আসবে, যাতে তোমরা স্কুলের রুলস ফলো করো, আর সেটা যদি না হয় তাহলে তোমরা পানিশমেন্ট পাবে। চিঙ্কি, আমি জানি তুমি কি কথা ভাবছো। দেখো, তোমার ইউনিফর্ম একদম পারফেক্ট আছে, কিন্তু তোমার হেয়ার স্টাইলে প্রবলেম আছে। তোমার চুল খুব বড় হয়ে গিয়েছে যে। আর স্কুলের রুল হিসাবে সব বাচ্চাদের নিজেদের চুলের লেন্থ এক সমান রাখতে হবে। তাই চিঙ্কি, তাড়াতাড়ি নিজের চুলের হেয়ার কাট করিয়ে নাও, যাতে তুমি পানিশমেন্ট না পাও। ওকে ম্যাম। চিঙ্কি তারপর ক্লাসে চলে আসে, কিন্তু কারোর সাথে কথা বলে না, এমনকি ও গাট্টুর সাথেও কোনো কথা বলে না। তারপর স্কুলের ছুটির পর দুজনে ঘর চলে আসে। আরে বাচ্চারা, এসে গেছো তোমরা? চলো তাড়াতাড়ি কাপড় চেঞ্জ করো আর এসে যাও খেতে। না বাবা, আমার খিদে পাচ্ছে না, আমি আমার রুমে যাচ্ছি। কি হলো চিঙ্কি? আর এটা বলে ও নিজের রুমে চলে যায়। দেখো না বাবা, এ আজকে এমন বিহেভ করছে। তারপর গাট্টু বাবাকে সব কথা জানায়। আরে গট্টু, এইটা তো খুবই চিন্তার ব্যাপার, কারণ ছোটবেলার থেকে এখনো অবধি চিঙ্কি শুধু মায়ের কাছে হেয়ার কাট করিয়েছে। এমনিতে তার চিন্তাটা সঠিক, যখন মা এখানে নেই তখন হেয়ার কাট কি করে হবে? বাবা, এতে কি এসে যায়? একটা বারের জন্য সে বাইরেও কাটিং করতে পারে। না গট্টু, খুব আগের কথা। চিঙ্কি ছোটবেলাতে চুল কাটাতে গেছিল, কিন্তু ভুল করে সিজারটা চিঙ্কির কানে লেগে গেছিল, তাতে সে একটু আঘাত পেয়েছিল। সেই আঘাতটা তো খুব কম, কিন্তু চিঙ্কি যে ছোট বাচ্চা ছিল তখন, তো সে সেই কথাতে খুব ভয় পেয়ে গেছিল, আর তবের থেকে সে মায়ের কাছেই হেয়ার কাট করায়। ও, তো বাবা এখন কি করবে বলো না, এখন কি করব? চিঙ্কি নিজের রুমে বসে ভাবছিল যে ও কি এবার পানিশমেন্ট পাবে, কারণ ও তো নিজের মাকে ছাড়া কাউকে দিয়ে হেয়ার কাট করায় না। আর ভাবতে ভাবতে ও ঘুমিয়ে পড়ে। যখন ওর ঘুম ভাঙে, দেখে গাট্টু আর বাবা ওর সামনে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। চলো চিঙ্কি মা, রেডি হয়ে যাও। রেডি? কিন্তু কেন বাবা? কোথায় যাচ্ছি বাবা? আমরা হেয়ার কাট করাতে নিয়ে যাচ্ছি না চিঙ্কি। কি? আমি করাবো না হেয়ার কাট? আমি মাকে ছাড়া কাউকে দিয়ে হেয়ার কাট করাবো না। আরে না চিঙ্কি, আমি তোমার না, আমার আর গাট্টুর কাটিং করাবো। সত্যি? নয়তো কি, দেখো না আমাদের চুল কত বড় হয়েছে, তাই আমি আর বাবা কাটিং করতে যাচ্ছি। এসো, আমাদের সঙ্গে যাবে না? আচ্ছা, চলো। আসলে এটা বাবা আর গাট্টুর প্ল্যান ছিল চিঙ্কির হেয়ার কাট করানোর জন্য। ওরা চিঙ্কিকে নিয়ে স্যালন পৌঁছে যায়, আর স্যালনের ভেতর থেকে একটা আন্টি বেরিয়ে আসে আর চিঙ্কিকে ভালোবেসে বলে, আচ্ছা তুমি তাহলে চিঙ্কি, তুমি তো বেশ মিষ্টি দেখতে, আর তোমার চুল কি সুন্দর। শুধু একটু ছোট্ট কিউট ধরনের হেয়ার কাট দরকার এর। বাবা, আমি মাকে দিয়ে ছাড়া কাউকে দিয়ে হেয়ার কাট করাবো না। চিঙ্কি মা, এখন এটা ছেড়ে দাও, যদি তুমি হেয়ার কাট করাওনি তাহলে তুমি পানিশমেন্টও ঠিক পাবে। চিঙ্কি সোনা, চলো আমার সাথে ভেতরে এসো। তোমার যদি একটুখানি ভয় লাগে, আমি তোমার হেয়ার কাট করব না তাহলে, আই প্রমিস। আর যদি তুমি তোমার ভয়ের সাথে লড়াই না করো, তাহলে সবসময় তোমার মনের ভেতর সেই ভয়টা থেকেই যাবে। এটা শুনে চিঙ্কির মনে সাহস এসে যায়। চিঙ্কি সোনা, আসো, এতে বসে পড়ো। এবার তোমার চোখটা বন্ধ করে নাও, আর দেখবে কিছুক্ষণের মধ্যে তোমার হেয়ার কাট হয়ে যাবে, আর তুমি জানতেও পারবে না। আচ্ছা আন্টি, আমি নিজের চোখ বন্ধ করে রাখবো। আচ্ছা বলো তাহলে, আমি নাকি শুনলাম তুমি আর গাট্টু মিলে একদিন স্যান্ডউইচ বানিয়েছিলে? হ্যাঁ আন্টি, আমাদের স্কুলে শেখানো হয়েছিল। খুব দারুণ টেস্টি ছিল আর খুব হেলদিও। আচ্ছা, হেলদি কি করে? আরে আন্টি, ওর মধ্যে চিজ ছিল না তো, আর অনেক ভেজিটেবলস ছিল, এই জন্যই তো ওটা একটা হেলদি স্যান্ডউইচ ছিল। ও, এবার বুঝলাম, চিঙ্কি তো খুব বুদ্ধিমতী।
আন্টি আস্তে আস্তে চিঙ্কির সাথে কথা বলতে লাগে আর 5 মিনিটের মধ্যেই চিঙ্কির হেয়ার কাট একদম তৈরি হয়ে যায়। চিঙ্কি সোনা, এবার তোমার চোখ খুলতে পারো। কি সত্যি আমার কি হেয়ার কাট এত তাড়াতাড়ি হয়ে গেল? আমি তো বুঝতেই পারলাম না, আর তাড়াতাড়ি হয়ে গেল। আর নয় তো কি, আমি বলেছিলাম না তোমাকে একদম ভয় পেতে হবে না। আরে চিঙ্কি, দেখো কত তাড়াতাড়ি তোমার হেয়ার কাট হয়ে গেল, আর তোমার ভয়টাও চলে গেল, তাই না? হ্যাঁ বাবা, আর আমার ভয়ও একদম চলে গেছে। আরে বা, এ তো খুবই ভালো কথা। তাহলে এই কথাতে আমরা আইসক্রিম পার্টি করি। আর দুজনে ওরা বাইরে গিয়ে আইসক্রিম খেতে লাগে। স্কুলের নতুন ইউনিফর্ম। স্কুল থেকে বাড়ি ফিরে গট্টু চিঙ্কির আজকাল টিভি শো দেখার একটা অভ্যেস হয়েছে। স্কুল ডেজ বলে একটা শোতে দেহরাদুনের একটা বোর্ডিংয়ের কিছু ছাত্রদের ঘটনা দেখানো হয়। আর গট্টু চিঙ্কির সেই বোর্ডিং স্কুল, হোস্টেল আর সেখানকার অ্যাডভেঞ্চার দেখতে খুব ভালো লাগে। আজকেও গট্টু চিঙ্কি ঘরে ফিরতেই টিভি অন করে দেয়। আরে আরে, আগে স্কুল ড্রেস তো চেঞ্জ করে নে, তারপর টিভি দেখিস। ততক্ষণে স্কুল এপিসোডের অর্ধেক এপিসোড শেষ। আমি আজকের এপিসোড মিস করতে পারবো না। এমন কি আছে এই শোতে? এটাতে একটা বোর্ডিং স্কুল আর এখানকার স্টুডেন্টদের স্টোরি আছে মা। আমার বন্ধুরাও তো রোজ এই শো এর ব্যাপারেই কথা বলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ততক্ষণ তোদের জন্য খাবার বানিয়ে আনছি। আর মা কিচেনে গিয়ে রান্না করতে লাগে আর গট্টু চিঙ্কি টিভি দেখতে লাগে। আরে গট্টু, স্কুল ড্রেসের স্টুডেন্টরা কি স্মার্ট না? ওদের ইউনিফর্ম দেখ তো। হ্যাঁ, এদের ইউনিফর্ম খুবই স্মার্ট। আমার তো আমাদের স্কুলের ইউনিফর্ম বোরিং লাগে। আরে বোরিং কেন? বোরিং তো সিম্পল হোয়াইট শার্টের সঙ্গে ছেলেদের এই ব্লু প্যান্ট, আর তোমাদের জন্য নেভি ব্লু স্কার্ট। না কোনো ইন্টারেস্টিং ডিজাইন, না কোনো ইন্টারেস্টিং প্যাটার্ন। হ্যাঁ, এই টিভি শোতে এদের ইউনিফর্ম তো মারুন আর হোয়াইট চেকসে আছে। আমার তো এই ইউনিফর্মের আইডিয়াটাই বেকার লাগে। ইস, যদি স্কুলে জিন্স আর শার্ট পরে যেতে পারতাম। আরে না গট্টু, স্কুলে তো ইউনিফর্ম থাকা উচিত। তো চিঙ্কি তখন গট্টুকে স্কুলে ইউনিফর্ম পরার গুরুত্ব বোঝায়, কিন্তু গট্টু বুঝতে পারে না। বিকেল বেলায় গট্টু বন্ধুদের সাথে খেলতে যায় আর চিঙ্কি মায়ের সাথে শপিং করতে বাজারে যায়। ক্রিকেট গ্রাউন্ডে বল ধরার জন্য গট্টুকে ডাইভ করতে হয়, এতে ওর জামা ছিঁড়ে যায়। আর ও সঙ্গে সঙ্গে ঘরে এসে চিঙ্কিকে কল করে, কারণ চিঙ্কি এখনো মায়ের সাথে শপিং করছিল। শোনো চিঙ্কি, আমার স্পোর্টস টি শার্ট আজ খেলতে গিয়ে ছিঁড়ে গেছে। ফেরার সময় তুমি আর মা আমার জন্য স্পোর্টস শপ থেকে একটা টি শার্ট নিও। আচ্ছা গট্টু। আর শোনো, টি শার্ট ইন্ডিয়ান টিমের জার্সি নিও, কিন্তু আমার ওটা পছন্দ। হ্যাঁ বাবা, আমি জানি। তারপর চিঙ্কি আর মা গট্টুর জন্য ইন্ডিয়ান টিমের জার্সি নেয়, যেখানে বিরাট কোহলির নাম লেখা ছিল। ঘরে এসে যেই ওরা গট্টুকে নতুন টি শার্ট দেয়, তো ওটা দেখে খুব খুশি হয়ে যায়। তখন বাবাও ফিরে আসে আর গট্টু টি শার্ট পরে বাবাকে দেখায় আর জিজ্ঞেস করে, এমন দেখাচ্ছে এই টি শার্টটা বাবা? খুব ভালো লাগছে গট্টু, এই ব্লু কালারটা তোমাকে স্যুট করে। ইন্ডিয়ান টিমের জার্সির তো কথাই নেই। কিছুক্ষণ পর মা ডিনার করতে ডেকে পাঠায় আর সবাই মিলে ডিনার করতে বসেও যায়। ডিনার করার সময় গট্টু বাবাকে ইউনিফর্মের ব্যাপারে বলে। বাবা, স্কুলের জন্য ইউনিফর্ম কেন দরকার হয়? আজ হঠাৎ এই প্রশ্নটা তুমি কেন জিজ্ঞেস করছো? আসলে আমাদের স্কুলের ইউনিফর্ম খুবই বোরিং। আমি চিঙ্কিকে বললাম যে আমরা স্কুলে যদি নিজের ফেভারিট জিন্স আর শার্ট পরে যেতাম তাহলে কত ভালো হতো। আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করি বাবা, যে স্কুলে ইউনিফর্ম কেন দরকার, কিন্তু আমার কথা বুঝতেই পারছে না। গট্টু, স্কুলের ইউনিফর্ম যে কোনো স্কুল আর স্টুডেন্টের একটা পরিচয় হয়, এইটা ওদের আইডেন্টিটির ভাগ। মানে? আচ্ছা বলো, তুমি ইন্ডিয়ান টিমের ব্লু টি শার্ট পরেই কেন ক্রিকেট খেলো? তুমি তো যে কোনো জার্সি পরেও ক্রিকেট খেলে নিতে পারো। টি শার্ট পরে আমার মনে হয় যেন আমিও ইন্ডিয়ান টিমের একটা ভাগ, একটা আলাদা এনার্জি এসে যায় ক্রিকেটে। একদম ঠিক, ঠিক যেমন আমরা ইউনিফর্ম পরি স্কুলের কিংবা যে কোনো স্পোর্টসের, কিংবা ন্যাশনাল ডিউটি যেমন পুলিশ কিংবা আর্মি,
তো আমরা একটা বড় অর্গানাইজেশনের ভাগ হয়ে যাই। ভেতর থেকে একটা গর্ব মনে হয়। আর আমাদের এমন মনে হয় যেন সব জায়গায় আমরা আমাদের স্কুলকে রিপ্রেজেন্ট করছি। এই জন্য নিজের বিহেভিয়ার ভালো রাখা উচিত। একদম ঠিক। গাট্টু এবার বুঝতে পারে যে স্কুল ইউনিফর্মের গুরুত্বটা কি। পরের দিন যখন গাট্টু চিঙ্কি স্কুলে পৌঁছায় আর প্রেয়ারের সময় বন্ধুদের সাথে এক লাইনে দাঁড়িয়ে পড়ে, কিন্তু প্রেয়ারের পরে টিচার সব বাচ্চাদের একটা নতুন অ্যানাউন্সমেন্ট করে। বাচ্চারা, এই বছর আমাদের স্কুলের সিলভার জুবলি সেলিব্রেশন হতে চলেছে। আমাদের স্কুল তৈরি হয়েছে তার 25 বছর পূর্তি। সব বাচ্চারা তালি বাজায়। আর এই সিলভার জুবলিকে ভালোভাবে সেলিব্রেট করার জন্য আমরা নতুন লোগো আর নতুন ইউনিফর্ম বানিয়েছি স্কুলের। স্কুলের নতুন ইউনিফর্ম স্কুলের রিটেল স্টোরে অ্যাভেলেবল আছে। আর নেক্সট মানডে থেকে সেই নতুন ইউনিফর্ম পরেই আসবে তোমরা, বুঝলে? এটা শুনে সব বাচ্চাদের মধ্যে খুব কিউরিসিটি বেড়ে যায় যে নতুন ইউনিফর্ম কেমন হবে। তারপর গাট্টু, চিঙ্কি আর ওর বন্ধুরা লাঞ্চ ব্রেকে এটাই আলোচনা করে। এই নতুন ইউনিফর্মের আইডিয়াটা তো খুবই ভালো। আমার তো এমনিতেও এই নেভি ব্লু প্যান্ট আর আমার এই শার্ট বোরিং লাগে রে। যদি আমাদের স্কুলের ইউনিফর্ম আমাদের ওই শোয়ের ড্রেসের মতো হয়ে যায়, স্কুল ডেজে যে স্কুল ইউনিফর্ম আমরা সবাই দেখি সেইটা না খুবই স্মার্ট দেখায়। শনিবার মা, বাবা আর গাট্টু চিঙ্কি স্কুলের ইউনিফর্ম কিনতে যায়। ওখানে সবাই প্রথমবার ইউনিফর্ম দেখতে পায় আর গাট্টু চিঙ্কি নেভি ব্লু এর বদলে ডার্ক গ্রে কালারের ইউনিফর্ম দেখে। এইটা দেখে গাট্টু চিঙ্কি খুব খুশি হয় আর পরের দিন স্কুলে রেডি হয়ে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। গাট্টু ডার্ক গ্রে প্যান্টের সাথে ক্রিম কালারের শার্ট পরেছিল আর সাথে ম্যাচিং ডার্ক গ্রে কালারের টাই। শার্টের পকেটে স্কুলের লোগো এমব্রয়ডারি করা হয়েছিল। চিঙ্কিও ক্রিম কালারের শার্ট পরেছিল যার পকেটে স্কুলের লোগো ছিল, সাথে ডার্ক গ্রে আর লাইট গ্রে আর অফ হোয়াইট কালারের চেক শার্ট। এই চেক স্কার্টের প্রিন্ট একদম স্কুল ডেজের ইউনিফর্মের মতো, শুধু ওখানে কালার ছিল মারুন, এখানে গ্রে। আরে বাহ চিঙ্কি, তোমার ইউনিফর্ম তো পুরো স্কুল ডেজের মতন দেখাচ্ছে। হ্যাঁ রে গাট্টু, আর তোর ইউনিফর্ম তো একদম স্মার্ট লাগছে। আর গাট্টু চিঙ্কি যখন স্কুলে পৌঁছায় সব বাচ্চারা নতুন ইউনিফর্ম পরে খুব এক্সাইটেড ছিল। এমন মনে হচ্ছে আমরা যেন নতুন স্কুলে এসে গেছি। হ্যাঁ, এই নতুন ইউনিফর্ম তো খুব ভালো। এখন আমি স্কুল ইউনিফর্মকে আর বোরিং বলবো না, একে পরে তো খুব ভালো ফিলিং আসে। সব বাচ্চারা নতুন ইউনিফর্ম পরে খুশি খুশি ক্লাস অ্যাটেন্ড করে আর সবার চেহারা একদম খুশি খুশি থাকে। ফ্রেন্ডশিপ ডে। এই সানডে ফ্রেন্ডশিপ ডে ছিল আর গাট্টু চিঙ্কির সাথে সাথে ওর বন্ধুরাও ফ্রেন্ডশিপ ডের জন্য খুব উৎসাহিত ছিল। ফ্রাইডের দিন সবাই একসাথে কথা বলছিল। চিঙ্কি, এইবার ফ্রেন্ডশিপ ডেতে খুব মজা হবে। হ্যাঁ রে গুড্ডি, কারণ এইবার আমরা সবাই মিলে ওয়ান ডে পিকনিকে যাব যে। আমরা খুব টেস্টি টেস্টি খাবার নিয়ে যাব, আর হ্যাঁ, তার সঙ্গে ব্যাডমিন্টন আর ফুটবলও। হ্যাঁ, সত্যিতে খুব মজা আসবে এবারে। আমরা চেস আর লুডো নিয়ে যাব। হ্যাঁ, আরে গুড্ডি, তুই তোর বেস্ট ফ্রেন্ডের জন্য এখনো পর্যন্ত ফ্রেন্ডশিপ ব্যান্ড নিয়েছিস তো? গুড্ডি চিঙ্কিকে জ্বালানোর জন্য বলে। হ্যাঁ গুড্ডি, আমি শ্রেয়ার জন্য ফ্রেন্ডশিপ ব্যান্ড নিয়েছি তো। এটা শুনে গাট্টু আর বান্টি হেসে ওঠে আর চিঙ্কি মুখ ফুলিয়ে বলে, না, তোর বেস্ট ফ্রেন্ড শুধু আমি, বুঝলি? দে, তোর হাতে আমি বড় বড় করে লিখে দেব। তার মানে? চিঙ্কি মার্কার তোলে আর চিঙ্কির হাতে ছোট্ট ছোট্ট করে লিখে দেয়, গুড্ডিস অনলি বেস্ট ফ্রেন্ড। চিঙ্কি, এবার তোর হাতেও আমি এটাই লিখবো। আর আমি গাট্টুর হাতে। সব বাচ্চারা ওর বেস্ট ফ্রেন্ডের হাতে নিজের নাম লিখে দেয়। তারপর ছুটি হয়ে যায় আর গাট্টু চিঙ্কি ওদের ঘরে চলে আসে। গাট্টু চিঙ্কি মাকে বলে, মা, গুড্ডি বলছে যে ও আমার জন্য ফ্রেন্ডশিপ ব্যান্ড নিয়েছে, কিন্তু আমি আর গাট্টু তো এখনো পর্যন্ত ব্যান্ড নিইনি। হ্যাঁ মা, আর আমার বান্টির জন্য একটা গিফটও নেওয়ার আছে।
আচ্ছা নিব, কিন্তু আজকে আমি একটু বিজি আছি। বিকেলে আমার একটা বন্ধু বাড়ি আসবে, আমরা কালকে যাব ব্যান্ড কিনতে, ঠিক আছে? ওকে মা। গাট্টু চিংকি পরের দিনের ধৈর্য ধরে অপেক্ষা করতে লাগে। পরের দিন বিকেল হতেই মা গাট্টু চিংকিকে বলে, গাট্টু চিংকি চ, আমরা ফ্রেন্ডশিপ ব্যান্ড নিতে যাব এবার, এই তো পাশের দোকানটাতে। আর তোদের পিকনিকে তোদের ফেভারিট স্ন্যাক্স বানানোর ইনগ্রিডিয়েন্টসও আমাকে ওখান থেকে কিনতে হবে। ওয়াও মা, তাহলে চলো যাই। গাট্টু চিংকি স্টোরে পৌঁছেই দেখে সেখানে কালারফুল অনেক ফ্রেন্ডশিপ ব্যান্ড রাখা হয়েছে। আরে দেখ কাট্টু, এই ফ্রেন্ডশিপ ব্যান্ডে তো লেটার জিও আছে। এটা আমি একদম গুড্ডির জন্য নেব। হ্যাঁ চিঙ্কি, আর দেখো এই ব্যান্ডটাতে স্পাইডারম্যান বানানো, আর তার সঙ্গে বিও লেখা আছে। এইটা তো বান্টির জন্যই তৈরি, কারণ তার স্পাইডারম্যান খুব ভালো লাগে। গাট্টু চিংকি তাড়াতাড়ি ওদের ফ্রেন্ডশিপ ব্যান্ড চুজ করে নেয়, আর গাট্টু বান্টির জন্য গিফটস দেখতে লাগে। ওর একটা ওয়াচ খুব পছন্দ হয়, আর চিংকি গুড্ডির জন্য খুব সুন্দর একটা পেন্সিল বক্স নেয়। কি ভালো হতো না কাট্টু, যদি হরিও আমাদের সাথে থাকতো এই ফ্রেন্ডশিপ ডেতে। হ্যাঁ চিঙ্কি, কিন্তু তো ওকে মামার বাড়িতে যেতে হলো। কোনো ব্যাপার না, আমি ওর জন্য ফ্রেন্ডশিপ ব্যান্ড আর গিফট তো নিয়ে নিয়েছি না। ও যখন মানডেতে স্কুলে আসবে তখন ওকে দিয়ে দেব। হ্যাঁ কাট্টু। তারপর গাট্টু চিংকি মায়ের সাথে ঘরে ফিরে আসে, আর মা এসে পরের দিনের প্রস্তুতি করতে লাগে। মা, তুমি আমাদের কালকে টিফিনে কি দেবে? আরে বাবা, তোরা যা যা বলেছিলি সব, স্যান্ডউইচেস, পাস্তা, ফ্রুটস আর অনেক কিছু। আর এমনিতেও তোরা তো শুধু এই পাশের পার্কে পিকনিক করতে যাচ্ছিস, তাই না? তাই তোদের যা যা দরকার হবে ঘরে এসে নিয়ে যাস, ঠিক আছে? আরে না মা, আমরা পিকনিকের মাঝখানে থরি আসবো, এইটা আসল পিকনিকের মতনই হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাই করিস। তারপর আর কি, গাট্টু চিংকি শুয়ে পড়ে। পরের দিন সকাল সকাল তাড়াতাড়ি উঠে মাকে টিফিন বানাতে হেল্প করে। কিছুক্ষণের মধ্যেই গুড্ডি আর বান্টিও ঘরে চলে আসে। গাট্টু চিংকি, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে গাট্টু চিঙ্কি। সেম টু ইউ বান্টি গুড্ডি। চলো আমরা পিকনিকে যাই। মা আর আমি টিফিন প্যাক করে দিয়েছি, আর চিঙ্কি সব গেম রেখে নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, সব রেডি হয়ে গেছে। এবার তাড়াতাড়ি যাই আমরা, আজ তো খুব মজা হবে। সব বাচ্চারা হেঁটে হেঁটে পার্কে পৌঁছায়, আর গুড্ডি বান্টি মিলে একটা বড় ম্যাট পাতে। আচ্ছা এই ম্যাটে আমরা এবার আমাদের সব খাবার দাবার জিনিস এখানে রেখে দিই। হ্যাঁ, আর সব গেম আমরা এইভাবে রেখে দিই এখানে। আচ্ছা আগে আমরা মায়ের বানানো স্যান্ডউইচেস খাবো, আর তারপর আমরা খুব গেমস খেলবো। তারপরে আমরা আরো দল খাবার খাবো, আর বিকেল অবধি খুব এনজয় করব। তারপর গাট্টু চিংকি গুড্ডি আর বান্টির সাথে সারা দিন খুব ভালো এনজয় করে। তারপর বিকেল হয়ে যায়, তখন চিংকির কিছু মনে পড়ে। আরে শোন না, আমরা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস তো ভুলেই গেছি। কি? ওটা কি চিংকি? আরে গুড্ডি, আমি তো তোকে আর বান্টিকে ফ্রেন্ডশিপ ব্যান্ড দিতেই ভুলে গেছি। আর আমি আর গাট্টু মিলে তোদের দুজনের জন্য ফ্রেন্ডশিপ ডে গিফটও নিয়েছিলাম। হ্যাঁ চিঙ্কি, এত ইম্পর্টেন্ট জিনিস কি করে ভুলে গেলাম। দাঁড়াও, আমি আমার ব্যাগ থেকে গিফটস আর ব্যান্ডস বের করছি। গাট্টু তাড়াতাড়ি ব্যাগ থেকে গুড্ডি আর বান্টির গিফট আর ব্যান্ড বের করে দেয়। ওয়াও চিংকি, এই ফ্রেন্ডশিপ ব্যান্ডটা কি দারুণ। আর এই বক্সটাও। আর এই নে চিংকি, এই ফ্রেন্ডশিপ ব্যান্ড তোর জন্য। আরে বাহ, এতে তো আমার নাম লেখা আছে। হ্যাঁ, কারণ আমি এটা নিজে বানিয়েছি। হ্যাঁ, এতে গুড্ডি আমাকে হেল্প করলো গাট্টুর ব্যান্ড বানাতে, আর ওর ব্যান্ডেও ওর নাম লেখা আছে। আমরা দুজনে এই ব্যান্ড কালকে বিকেলবেলা বানিয়েছিলাম। থ্যাংক ইউ বন্ধুরা, এই ব্যান্ডগুলো খুবই সুন্দর। আজকে বিকেলে খুব মজা আসলো। হ্যাঁ, শুধু হারি থাকলে আরো ভালো লাগতো, কিন্তু কোনো ব্যাপার নেই, আমরা আবার একদিন ওর সঙ্গেও পিকনিক করব। হ্যাঁ নিশ্চয়ই। আর এইভাবে গাট্টু চিংকি তার বেস্ট ফ্রেন্ডসদের সাথে ফ্রেন্ডশিপ ডে মানায়, আর ওদের খুব মজা হয়। ভিডিও গেমের চাস্কা। স্কুল শেষ হতেই গাট্টু চিংকি ঘরে চলে আসে। চলো সোনারা, খাবার তৈরি হয়ে গিয়েছে, খুব খিদে পেয়েছে না?
স্কুল থেকে এসে আগে হাত পা ধোয়া। হ্যাঁ মা, খুব খিদে পেয়েছে। আর আজ তো তুমি ছোলে ভটুরি বানিয়েছো না? উফ, কি দারুণ গন্ধ আসছে। গন্ধ তো আসবেই, কারণ এত ভালোবেসে বানিয়েছি যে। চলো তাড়াতাড়ি বসে যাও, না হলে খাবার ঠান্ডা হয়ে গেলে মজাই পাবে না আর। হ্যাঁ মা। গট্টু আর চিংকি ডাইনিং টেবিলে বসে পড়ে। মা ওদের প্লেটে ছোলে ভটুরে বের করে দেয়। চিংকি ওটা খাওয়ার জন্য খুব এক্সাইটেড ছিল, কিন্তু গট্টুর খাওয়ার দিকে মন ছিল না। মা, তোমার ফোন কোথায়? আমার ফোন? কি দরকার আমার ফোন? চাই, একটু বলো না কোথায়। আগে বল যে কি দরকার। তুমি বুঝবে না। আরে বাহ, এটা তো দারুণ। চিংকি, কি হয়েছে ওর? আরে ওই গেমটা খেলতে চায়, একদম দিও না ওকে। মাইন্ড ইওর ওন বিজনেস, চিংকি। একটা নতুন গেম এসছে আর সবাই ওর বন্ধুরা এই ব্যাপারে কথা বলছিল। আর এই গেমটা মোবাইলে খেলে। আচ্ছা, কি এমন গেম দেখি তো? মা, একটা কার রেসিং গেম আছে, জুমজুম এক্স। ওর মধ্যে অনেক ফাস্ট কার আছে, যেমন ফারারি, বুগাটি, যেটা নিয়ে তুমি খেলতে পারো। আমার সব বন্ধু ওই গেমটাই খেলছে মা, আমারও খেলার আছে। খাওয়ার পরে একটু খেলতে পারবো না প্লিজ মা, প্লিজ? আচ্ছা আচ্ছা, খেলিস তুই, এখন খাবারটা তো খা। থ্যাংক ইউ মা, তুমি খুব ভালো। মা, ওর কথা শুনো না, না হলে ও ফোনের সাথে চিপকে যাবে, তারপর আর কারোর কথা শুনবে না। মা চিংকিকে বাচ্চা ভেবে ওর উপর হাসতে লাগে। গট্টু খাবার পর মায়ের কাছ থেকে ফোন নিয়ে নেয়। দেখ গট্টু, এখন 2টো বাজে, আমি কিন্তু 3টের সময় ফোন নিয়ে নেব, বুঝেছিস? হ্যাঁ মা, নিশ্চিন্ত থাকো, আমি দিয়ে দেব। হ্যাঁ মা, আর 1 ঘন্টা প্লিজ, আমি একটা লেভেল আগে এসে গেছি। 4টের সময় নিশ্চয়ই ফোন দিয়ে দেব। এভাবে করতে করতে ঘড়িতে 7টা বেজে যায়, আর গট্টু চিংকির বাবাও অফিস থেকে ফিরে আসে। আরে, তুমি এসে গেছো? একটু গট্টুকে বোঝাও না, সে দুপুর থেকে আমার মোবাইলটা নিয়ে বসে আছে, এখনো ফেরত দিচ্ছে না। গট্টু, মায়ের ফোন ফিরিয়ে দাও। গেম খেলতে থাকবে তাহলে চোখ খারাপ হয়ে যাবে। আর হোমওয়ার্ক করেছো? চিংকি, এ আজ হোমওয়ার্ক করেছে? না বাবা, ঘরে আসতেই মোবাইলে গেম শুরু। গট্টু, ফোন আমায় দাও, যাও হোমওয়ার্ক করো। আজ থেকে তুমি ফোন পাবে না। শোনো, এতে পাসওয়ার্ড লাগিয়ে দাও। এখানে গট্টু আর রাগ করতে পারবে না। সন্ধেবেলায় গট্টু চিংকি হোমওয়ার্ক করতে বসে, কিন্তু গট্টুর মাথায় সেই গেমের খেলায় ঘুরতে থাকে। গাট্টু, তুই তো ভূতের মতো লাগছিস, সকাল সকাল কি করছিলিস? চেঁচিও না চিংকি, মাথা ব্যথা হচ্ছে। তুই সারা রাত গেম খেলেছিস, এভাবে তো ঘুমও হয়নি ঠিকঠাক, স্কুলে যাবি কি করে? গাট্টু, তোমার কি হয়েছে? শরীর খারাপ কি? সারা রাত জুমজুম এক্স খেলছিল, তাই তো এরকম দেখতে লাগছে। বাপ রে, এইটা শুধু গাট্টুই করতে পারবে, বাবা মা বকা দেয়নি? আমিও জুমজুম এক্সের ভক্ত হয়ে গেছিলাম, এখন তো বাবা মা আমাকে ফোনও দেয় না। মা বাবা তো মোবাইলে পাসওয়ার্ডও দিয়েছিল, কিন্তু গাট্টু খুঁজে ফেলে। এইটা তো ঠিক বললে তুমি। আচ্ছা, আজকে ফ্রাইডে, আজ সবাই পার্কে খেলার জন্য দেখা করা হচ্ছে, ঠিক আছে? তোমরা আসছো তো? হ্যাঁ। ইয়েস ইয়েস, আবার দেখা হবে। চল না গাট্টু, বাইরে খেলতে যাই, সবাই আসবে আজকে। হারি, বন্টি, বিন্নি, গুড্ডি, সবাই। চ না যাই, চ চ চ না। চিংকি, বিরক্ত করো না, তোমার যাওয়ার আছে, তুমি যাও। চিংকি তো অবাক হয়ে যায়, কারণ গট্টু খেলার জন্য সব সময় তৈরি থাকতো, কিন্তু এখন খেলতে যেতে চাইছে না। চিংকির খুব চিন্তা হয় গট্টুকে নিয়ে। ও একটু রেগে মেগে ওখান থেকে খেলতে চলে যায়। পরের দিন গট্টু আবার মোবাইল ফোনে গেম খেলছিল। হঠাৎ তখন স্ক্রিনে একটা অ্যালার্ট আসে। ওখানে বড় বড় লাল অক্ষরে লেখা ছিল, গেম আপডেট, প্লিজ ওয়েট। ও ভীষণ ফ্রাস্ট্রেট করতে লাগে। ওর গেম খেলার ছিল, কিন্তু আপডেটের জন্য ওকে তো দাঁড়াতেই হবে। গেম আপডেট হতে তো সময় লাগবে, ততক্ষণ কি করা যেতে পারে? গিয়ে দেখি চিংকি কি করছে। মা,
চিঙ্কি কোথায়? আরে তুই গেম থেকে বেরিয়ে এসছিস? চিঙ্কি তো বাইরে খেলতে গেছে বন্ধুদের সাথে। পার্কে হরিও এসছে, তুইও যাচ্ছিস নাকি? হ্যাঁ মা, আমি আসছি। আরে গাট্টু, তুই এসে গেলি? আমি ভেবেছিলাম তুমি গেমের পরে আমাদের ভুলে গেছো। আমার তো মনে হয়েছিল জুমজুম এক্স আমাদের জায়গা নিয়ে নিয়েছে। হ্যাঁ, আমিও। চ না আমরা ছোঁয়াছুঁয়ি খেলি। তুই নতুন এসেছিস না, তাই তুই আমাদের ধরবি। চ, এখন পালা। গাট্টু সবার পেছনে দৌড়ানোর চেষ্টা করতে লাগে, কিন্তু দৌড়ানোর জন্য ওর একদম শক্তি ছিল না। ওর খুব দুর্বল লাগছিল, ওর যেন মাথা ঘোরাচ্ছিল। অনেক দিন পর খেলাধুলার জন্য ওর চোখ যেন রোদও সহ্য করতে পারছিল না, আর খুব ঘামও হতে লাগে ওর। জোরে জোরে হাঁপাতেও লাগে। দুর্বল লাগার জন্য গাট্টু মাটিতে পড়ে যায়। সব বন্ধুরা ওকে দেখে ভয় পেয়ে যায় আর দৌড়ে দৌড়ে ওর কাছে যায়। তখন গাট্টু কাঁদতে লাগে। গাট্টু, কি হলো? তুই ঠিক আছিস তো? না চিঙ্কি, আমার ক্লান্ত লাগছে। এমন মনে হচ্ছে যেন আমি আর কখনো খেলতে পারবো না। আমার কি হচ্ছে চিঙ্কি? ওফো গাট্টু, এটা তো হতোই। রাত্রিবেলা শুচ্ছিস না, খাবার খাচ্ছিস না, সারা দিন গেম খেলছিস। এখন তো দুর্বল লাগবেই। কোনো ব্যাপার নেই গাট্টু, আমরা আবার তোমাকে স্ট্রং আর হ্যাপি করে তুলবো। তার জন্য আমাকে কি করতে হবে? এর জন্যই তোকে খেতে হবে সবুজ সবুজ শাক। আমাদের সঙ্গে খেলতে হবে। তোমার দরকার খুব ভালো ঘুম। আর অনেক ভিটামিন ডি, যেটা তুমি পাবে সূর্য মামার থেকে। আর সব থেকে ইম্পর্টেন্ট গাট্টু, তোকে গেম খেলা বন্ধ করতে হবে। গাট্টুর খুব খারাপ লাগে, কিন্তু ও জানতো যে চিঙ্কি ঠিক বলছে। ঠিক বলছো চিঙ্কি, আমার গেম খেলা কম করতে হবে। গাট্টু এবার চিঙ্কি আর বন্ধুদের কথা শুনে ঘরে গিয়ে আর ফোন ছোঁয় না। আর মা রাত্রিবেলার খাবারে ভেন্ডি আর রুটি দেয়, যেটা ও খুব আনন্দে খায়। আর সেই রাতে গাট্টু টাইমে শুয়ে পড়ে। ওকে টাইমে শুতে দেখে ওর মা বাবা খুব আনন্দে হাসে। স্কুলে টিফিন টাইমে আবার নতুন গেমের চর্চা হচ্ছিল। এই গেমটা একটা ফ্যান্টাসি গেম, যার মধ্যে জাদুঘর আর ড্রাগন আছে। সত্যিতে? কি গাট্টু, আবার গেমের ভূত হওয়ার ইচ্ছা আছে নাকি? হ্যাঁ, কিন্তু রোজ নয়, সপ্তাহে শুধু একদিন। গাট্টু, তুই শোধরাবি না। গাট্টু হলো ব্লু হাউসের ক্যাপ্টেন। আজ স্কুলে খুবই হুড়োহুড়ি হচ্ছে। এমন মনে হচ্ছিল যেন কিছু হতে চলেছে। গাট্টু, চিঙ্কি আর ওদের বন্ধুরাও জানার জন্য খুব উৎসুক ছিল যে শেষমেশ কি হতে চলেছে। তখনই টিচার ক্লাসে আসে। বাচ্চারা, তোমাদের স্কুলে হাউস ক্যাপ্টেনের জন্য ইলেকশন হতে চলেছে। যেই বাচ্চাদের ইলেকশনে পার্টিসিপেট করতে ইচ্ছে আছে, ওরা যেন নিজের নাম সাবমিট করে দেয়। এবার ইলেকশনের সাথে সাথে তোমাদের ইউনিট টেস্টের মার্কসও কাউন্ট হবে। যেই বাচ্চা সব থেকে বেশি ভোট পাবে আর তার সাথে টেস্টে ভালো মার্কসও হবে, সেই জিতবে। ওয়াও, এটা কত ভালো অপরচুনিটি গাট্টু। হ্যাঁ চিঙ্কি, আমিও খুব এক্সাইটেড। গাট্টু, ইউনিট টেস্ট তো আমাদের পুরো ক্লাসে আমাদেরই সব থেকে বেশি মার্কস, তাই না? হ্যাঁ চিঙ্কি। গাট্টু, তুমিও ইলেকশনে যোগ দাও আর আমাদের ব্লু হাউসের ক্যাপ্টেন হয়ে যাও। কি? আমি আমি কি করে ইলেকশনে পার্ট নিতে পারবো চিঙ্কি? আমি আগে কখনো ইলেকশনে পার্ট নিইনি। আরে তাতে কি হয় গাট্টু, কখনো পার্ট নাওনি, তাহলে এখন নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে, আমাকে ভাবতে দাও, আমি ভেবে বলছি। তারপর ক্লাস শুরু হয়ে যায় আর সব বাচ্চারা পড়তে শুরু করে দেয়। কিছুক্ষণ পরে লাঞ্চ ব্রেক হয়। তাহলে গাট্টু, কি ভাবলে তুমি? ইলেকশনে যোগ দিচ্ছ কি না? চিঙ্কি, তুমিও না, এত তাড়াতাড়ি কি করে ডিসাইড করব? এমনিতেও মার্কস বেশি থাকলে কি হবে? ভোটের কি হবে? স্কুলে তো সব থেকে পপুলার ছেলে তো বানি, তো আমি ভোট কি করে পাবো? আরে গাট্টু, তুমি এগোও তো, তারপরে দেখো তুমি ভোটও পাবে আর তুমি জিতবেও। ঠিক আছে চিঙ্কি, আমি তাহলে গিয়ে টিচারকে নিজের নাম দিয়ে দিই। তারপর গাট্টু নিজের নাম ইলেক্টিং ক্যান্ডিডেটসের মধ্যে দিয়ে আসে। জানো চিঙ্কি, টিচার আমাকে অল দি বেস্ট বললো, আর এটাও বললো
উনি আমার উপরে ভরসা রাখেন। আমার তো আরো কনফিডেন্স এসে গেছে। এই হলো না ব্যাপার গাট্টু, চলো এবার ইলেকশনের আয়োজন শুরু করো। তারপরে গাট্টু ইলেকশনে ভাগ নেওয়ার জন্য অনেক বড় আয়োজন করতে থাকে। ওর মার্কস তো ভালো ছিলই, এবার শুধু বেশি বেশি ভোটস একত্রিত করার ছিল। চিঙ্কি, কাল থেকে স্কুলে আমাদের ক্যাম্পেনিং শুরু হবে, কিন্তু আগে তো পোস্টার বানাতে হবে। কেমন পোস্টার গাট্টু? চিঙ্কি, বড় বড় চার্ট পেপারের আমাদের পোস্টার বানাতে হবে, যার মধ্যে লিখতে হবে ভোট ফর গাট্টু, আর তার মধ্যে একটা ভালো স্পিচও লিখতে হবে। হ্যাঁ, এবারে স্পিচটা কি হবে গাট্টু? চিঙ্কি, আমাদের একটা এমন স্পিচ রেডি করতে হবে যেটা লোকেরা শুনে ইমপ্রেস হয়ে যায় আর ভোট দিক। হ্যাঁ গাট্টু, আমি বুঝে গেলাম, কিন্তু গাট্টু এগুলো তো অনেক কাজ, আমরা দুজনে মিলেও এতগুলো কাজ করতে পারবো না। হ্যাঁ, এইটা তো তুমি একদম ঠিক বলছো। তাহলে কি করা হবে? ও, আইডিয়া! কি চিঙ্কি, কি আইডিয়া? আরে গাট্টু, আমরা তাড়াতাড়ি করে গুড্ডি আর হারিকেও নিয়ে চলে আসি, ওরা আমাদের পোস্টার বানানোর জন্য সাহায্য করবে। আরে হ্যাঁ, এটা তো খুব ভালো আইডিয়া। যত বেশি লোক হবে তত ভালো স্পিচ রেডি করতে পারবো। তাহলে আর দেরি কিসের, চলো তাড়াতাড়ি গিয়ে ওদেরকে ডেকে নিয়ে আসি। এখন আপনারা আপনাদের ফেভারিট গাট্টু চিঙ্কির ফেভারিট টয়েস অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে। লিংক ইজ ইন দ্য ডেসক্রিপশন। তারপর গাট্টু বা চিঙ্কি গুড্ডি আর হারির বাড়ি চলে যায় আর ওকে নিয়ে আসে। তারপরে চারজনে মিলে গাট্টুর ক্যাম্পেনিং এর জন্য পোস্টার বানায়। সব কাজ করতে করতে অনেক রাত হয়ে যায়। বন্ধুরা, আমরা মিশে তো পোস্টার্স বানিয়ে নিয়েছি, কিন্তু স্পিচের জন্য তো কিছু বুঝতেই পারছি না। হ্যাঁ গাট্টু, কোনো আইডিয়াই আসছে না। কোনো ব্যাপার না, আমরা আবার কালকে ভাববো। আমার বিশ্বাস যে আমরা তাড়াতাড়ি কোনো আইডিয়া পেয়ে যাব। তারপর গুড্ডি আর হারি নিজের বাড়ি চলে যায় আর চিঙ্কিও ঘুমিয়ে পড়ে। কিন্তু গাট্টু অনেকক্ষণ নিজের স্পিচের কথা ভাবতেই থাকে। সকালে চিঙ্কি যখন ঘুমিয়ে ওঠে, দেখে যে গাট্টু নিজের স্টাডি টেবিলে বসে কিছু লিখছিল। আরে গাট্টু, গুড মর্নিং। এটা তুমি সকাল সকাল কি লিখছো? চিঙ্কি, আমি স্পিচ লিখছি, আর জানো তুমি, আমি অনেক কিছু লিখে নিয়েছি। ওয়াও গাট্টু, এটা তো খুবই ভালো কথা। ফাইনালি তোমার স্পিচ রেডি হয়ে গেল। হ্যাঁ চিঙ্কি, এখন আসবে না স্কুলের ব্লু হাউস ক্যাপ্টেন হওয়ার মজা। আরে আরে গাট্টু, এত ওভার কনফিডেন্ট হয়েও না, এখন তো ইলেকশন বাকি আছে। যাই হয়ে যাক চিঙ্কি, দেখো জিতবো তো আমি। আমার পোস্টার্স ভালো হয়েছে আর আমার স্পিচটাও খুব ভালো। ঠিক আছে গাট্টু, অল দ্য ভেরি বেস্ট। স্কুল গিয়ে সব বাচ্চারা খুব বড় ক্যাম্পেনিং করে আর সবাই নিজের নিজের পোস্টার্স নিয়ে সারা স্কুলে ঘোরে। এইভাবে সারাটা দিন পেরিয়ে যায়। পরের দিন সব পার্টিসিপেন্টসদের স্টেজে গিয়ে নিজেদের স্পিচ দেওয়ার ছিল। তার ঠিক 2 ঘন্টা পরে রেজাল্টস অ্যানাউন্স হওয়ার ছিল। চিঙ্কি, আমি খুব নার্ভাস ফিল করছি। আমি ভালো স্পিচ দিতে পারবো তো? আর নয় কি গাট্টু, তুমি এত বড় প্র্যাকটিস করেছো, আমার তোমার উপরে অনেক বিশ্বাস। থ্যাংক ইউ চিঙ্কি। তারপর গাট্টুর টার্ন আসে আর ও নিজের স্পিচ দেয়। গাট্টুর কনফিডেন্স দেখে সব বাচ্চারা আর টিচাররা মিলে গাট্টুর জন্য অনেক ক্ল্যাপিং করে। তারপরে সব বাচ্চারা নিজের নিজের ক্লাসে চলে যায়। চিঙ্কি, আমার মনটা তো রেজাল্টসের দিকে আছে, কে জানে কে জিতবে। কোনো ব্যাপার না গাট্টু, তুমি তো নিজের বেস্ট দিয়েছো, এখন তুমি টেনশন নিও না। গাট্টু আর চিঙ্কি কথা বলছিল, তখনই ক্লাসে টিচার আসে আর সব বাচ্চারা একদম সিরিয়াস হয়ে যায়। বাচ্চারা, ইলেকশনের রেজাল্ট এসে গেছে। গাট্টুর টেনশন আরো বেড়ে যায়। কিন্তু তখনই টিচার অ্যানাউন্সমেন্ট করে যে গাট্টুকে ব্লু হাউসের ক্যাপ্টেন বানানো হয়েছে। সব বাচ্চারাও গাট্টুর জন্য ক্ল্যাপিং করতে শুরু করে। দেখলে গাট্টু, আমি বলেছিলাম না তুমিই জিতবে। কংগ্রাচুলেশন গাট্টু। কংগ্রাচুলেশনস গাট্টু, এখন তো পার্টি হবে। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা। চিঙ্কির বার্থডে। স্কুল শুরু হয়েছে শুধু 1 মাসই হয়েছিল যে সোশ্যাল স্টাডিজের টিচার প্রভাত স্যার বাচ্চাদের জন্য দারুণ ট্রিপ প্ল্যান করেছে। বাচ্চারা, ছুটির আগে আমরা সবাই মিশে একটা ওল্ড এজ হোমে যাব। ওল্ড এজ হোম, সেটা কি হয় স্যার? ওল্ড এজ হোম বয়স্ক লোকেদের জন্য একটা স্পেশাল ঘর হয়। যারা কোনো কারণে একলা থাকে, কোনো লোকেদের বাচ্চারা তাদের থেকে খুব দূরে থাকে, তো কোনো লোকেদের কোনো ফ্যামিলিই থাকে না।
ওল্ড এজ হোমে এমন লোকেদের কেয়ারও হয়ে যায় আর ওনাদের সঙ্গে থাকার জন্য অন্য লোকেদেরও পেয়ে যায়। প্রভাত স্যারের সাথে স্কুল বাসে বসে সব বাচ্চারা সন্ধ্যা বৃদ্ধাশ্রমে যায় আর দেখে যে কত বয়স্ক লোকরা নিজের পরিবার থেকে দূরে থাকে আর ওদের চোখে চিরজীবনের যেন একাকিত্ব ভরে। গট্টু, চিংকি আর বাকি বাচ্চারা তাদের দিদা, দাদু, ঠাকুরদা, ঠাকুমাকে নিজেদের পরিবারের সাথে থাকতে দেখেছে, কিন্তু আজ জানতে পারল যে এত বয়স্ক লোকরা ওল্ড এজ হোমেও থাকে। প্রভাত স্যার আর ওল্ড এজ হোমের ম্যানেজার বাচ্চাদের বয়স্কদের সাথে কথা বলায়। ছোট বাচ্চাদের সেখানে দেখে আর ওদের সাথে কথা বলে বয়স্ক লোকদের মুখে হাসি ফুটে আসে। বিকেলবেলায় গট্টু, চিংকি নিজের ঘরে ফিরে এসে মাকে ওল্ড এজ হোমের ব্যাপারে সব বলে আর গট্টুর কিছু মনে পড়ে। আরে চিঙ্কি, দুদিন পরে তো তোমার বার্থডে আসছে। আরে হ্যাঁ, চিংকির বার্থডে তো দুদিন পরেই আছে। ওর বার্থডে পার্টি একদম দারুণ করা হবে। মা, ওল্ড এজ হোমে থাকা সেই বয়স্ক লোকরাও তাদের পরিবারের বার্থডে পার্টি মিস করে না? চলো না এইবারের বার্থডে পার্টি ওনাদের সাথেই পালন করি। এটা তো দারুণ কথা চিংকি, কিন্তু আমরা ওই ওল্ড এজ হোমের সাথে কি করে কথা বলবো? তুমি চিন্তা করো না মা, আমি প্রভাত স্যারের সঙ্গে আইডিয়া ডিসকাস করব। পরের দিন গট্টু প্রভাত স্যারকে চিংকির বার্থডে প্ল্যানের কথা বলে আর প্রভাত স্যারও চিংকির আইডিয়া শুনে খুব খুশি হয়। আরে এটা তো খুব ভালো আইডিয়া গট্টু, আমি এক্ষুনি ওল্ড এজ হোমের ম্যানেজারের সঙ্গে কথা বলছি। গট্টু নিজের আর চিংকির বন্ধুদেরও এই ব্যাপারে জানায় যে চিংকির বার্থডে পার্টি এবার আলাদা ধরনের হতে চলেছে আর সবাইকে বিকেলবেলা 5টার সময় নিজের ঘরে ইনভাইট করে। আর শেষমেশ চিংকির সেই বার্থডে এসেই যায়। সকাল সকাল চিংকি ঘুম থেকে উঠে সবার আগে মা বাবার থেকে আশীর্বাদ নেয়। হ্যাপি বার্থডে মা। হ্যাপি বার্থডে চিংকি, দেখো তো টেবিলের উপরে কি রাখা। চিংকি তখন টেবিলের দিকে এগিয়ে যায়, যেখানে কালারফুল পেপার দিয়ে একটা বক্স র্যাপ করা ছিল, যেখানে লেখা ছিল হ্যাপি বার্থডে চিংকি। আরে বাহ, সারপ্রাইজড গিফট! কি এটা? আরে প্যাকেট খুলে তো দেখো। চিংকি খুব এক্সাইটেড হয়ে প্যাকেট খোলে। ভেতরে একটা বই ছিল, ইন্সপিরেশনাল উইমেন অফ ইন্ডিয়া। এই বইয়ের মধ্যে মাদার টেরিজা, কিরণ বেদির থেকে নিয়ে ম্যারি কম আর ইন্দিরা নূয়ির লাইফ স্টোরি আছে। তোমার মধ্যেও আমি সেই স্পার্ক দেখতে পাই যে তুমি দেশ আর সমাজের জন্য কিছু একটা ভালো করবে। থ্যাংক ইউ পাপা, এই বার্থডে গিফটটা আমার খুব ভালো লেগেছে। কিছুক্ষণ পর গট্টু, চিংকি, মা, বাবা পাশেরই একটা মন্দিরে যায়। সবাই মিলে পুজো করে আর পুরোহিত মশাই সবাইকে প্রসাদ দেয়। তখনই প্রভাত স্যারের কল আসে। গট্টু ওনার সাথে কথা বলে মা, বাবা আর চিংকিকে জানায়। প্রভাত স্যার এক্ষুনি ইনফর্ম করলো ওল্ড এজ হোমের লোকেরা চিঙ্কির বার্থডে সেখানে অ্যারেঞ্জ করার জন্য রাজি হয়ে গেছে। আরে বাহ, তাহলে তো চিংকির বার্থডে পার্টি খুবই ভালো হবে আজকে। চিংকি আর মা এই কথা শুনে খুব খুশি হয় আর ফেরত আসার সময় বিকেলবেলার বার্থডে পার্টির জন্য কেক, ফ্লাওয়ার্স, বেলুনস আর অনেক জিনিস কিনে নেয়। বিকেল 5টার সময় প্রভাত স্যার আর গট্টু, চিংকির আরো 4-5টা বন্ধু ওদের ঘরে চলে আসে। সবাই ওকে উইশ করে। তারপর বাবা আর প্রভাত স্যারের কারে বসে সন্ধ্যা বৃদ্ধাশ্রমে পৌঁছে যায়। ওল্ড এজ হোমের ম্যানেজার আগের থেকেই সবাইকে চিংকির বার্থডে পার্টি সম্পর্কে বলে দিয়েছিল আর সব বয়স্করা হলে জমা হয়ে গিয়েছিল। হ্যাপি বার্থডে চিংকি, আমাকে যখন প্রভাত স্যার তোমার আইডিয়ার ব্যাপারে বলল তো আমার খুব ভালো লাগলো। দেখো তোমার বার্থডে সেলিব্রেট করার জন্যে এইখানে কত লোকেরা এসেছে। চিংকি দেখে যে ওই সব বয়স্করা আজ খুব খুশি ছিল। এমন মনে হচ্ছিল যেন ওরা অনেক বছর পর কোনো বাচ্চার বার্থডে পার্টিতে জয়েন করেছে। এরই মধ্যে মা টেবিলে কেক আর ক্যান্ডেল সাজিয়ে দেয়। ওদিকে গট্টু আর গট্টুর বন্ধুরা হলকে বেলুন আর ফ্লাওয়ার্স দিয়ে সাজিয়ে দেয়। তারপর চিংকি কেক কাটে আর সবাই খুব আনন্দে ওকে বার্থডে উইশ করে। তারপর মা আর গট্টু মিলে প্লেটে কেকস, ওয়েফার্স, সিঙ্গারা আর আরো দারুণ দারুণ খাবার রেখে দেয় আর এক এক করে সবাইকে দিয়ে দেয়। ওদিকে গট্টু আর চিংকির বন্ধু হরি আর রাজু একদিকে মিউজিক সিস্টেম আর স্পিকার সেট করে আর একটা রকিং গানে গট্টু আর হরি নাচানাচি শুরু করে দেয়। চিংকি, মা, বাবা আর প্রভাত স্যারের সাথে সাথে সব বয়স্করাই এটা খুব এনজয় করছিল।
আর তালি বাজে গাট্টু আর হরিকে উৎসাহ দিচ্ছিল। তখনই হঠাৎ মিউজিক বন্ধ হয়ে যায় আর লাইটও চলে যায়। চারিদিক অন্ধকার। আরে এটা কি হলো? ও গড, এই পাওয়ার কাটটাও এখনই হওয়ার ছিল। আজকাল এই এরিয়াতে খুবই পাওয়ার কাট হচ্ছে। কারেন্ট গেলে 1-2 ঘন্টা পরেই আসে। ও নো, পার্টির মজাটাই তো গেল। আর তখন একটা বয়স্ক লোক বলে, আরে চিঙ্কির বার্থডে পার্টি এমন কি করে খারাপ হবে? এইটা তো চিঙ্কির স্পেশাল বার্থডে পার্টি। আর 3-4টে আরো বয়স্ক লোকের সাথে তিনি কোথাও একটা যান। আর 5 মিনিটের মধ্যে ক্যান্ডেল নিয়ে চলে আসে। আর আস্তে আস্তে পুরো ঘরের চারিদিকে অনেক ক্যান্ডেলস লেগে যায়। আর সেই আলোতেই পুরো ঘর ঝকমক করে ওঠে। তখন অন্য একটা দাদু শাম্মী কাপুরের পুরনো গান গাইতে লাগে। আর বাকিরা তালির সাথে সেই গানের বিট দিতে লাগে। আর সবাই আবার আগের মতো আনন্দ করতে লাগে। অন্য একটা দাদু খুব দারুণ একটা কৃষ্ণ ভজন গায়। আবার অন্য একটা দাদু বাঁশি বাজায়। আর সেই সঙ্গীত সন্ধ্যায় সবার দারুণ মজা লাগছিল। আর কিছুক্ষণ পর যখন লাইটস আসে, সবাই মিলে চিঙ্কিকে খুব আশীর্বাদ করে। মা, অনেক বছর পর এমন মনে হলো যেন আমরা আমাদের ফ্যামিলির বার্থডে পার্টিতে এনজয় করছি। তুই সত্যি আমাদের খুব খুশি করেছিস। হ্যাঁ মা চিঙ্কি, ভগবান যেন তোর সব ইচ্ছে পূরণ করে। তোমাদের মতো বাচ্চারাই তো বড় হয়ে আমাদের সমাজের জন্য ভালো ভালো কাজ করে। খুব ভালো হোক তোর। হ্যাঁ চিঙ্কি, ঠাকুর তোমাকে খুব আনন্দ দিক। তোমার মতন বাচ্চারাই বড় হয়ে সমাজের জন্য কিছু একটা ভালো কাজ করে। এই সব শুনে চিঙ্কির মা বাবাও খুব প্রাউড ফিল করে। চিঙ্কি, এনাদের ভালোবাসা আর আশীর্বাদের থেকে বড় গিফট আজ তো কিছুই হতে পারে না। আর এটা শুনে চিঙ্কির মুখেও খুব বড় হাসি এসে যায়। আর সবাই মিলে বলে, হ্যাপি বার্থডে চিঙ্কি। বাচ্চাদের পিৎজা পার্টি। গাট্টু আর চিঙ্কি স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। মা বাবা, তোমরা কি রেডি হয়ে গেলে? তাড়াতাড়ি চলো, প্যারেন্টস টিচার মিটিং শুরু হয়ে গিয়ে থাকবে। আরে আমি তো কখন থেকে রেডি গাট্টু, তোমার মাকে দেখো এখনো রেডি হয়নি। যাও চিঙ্কি, তোমার মাকে গিয়ে বলো যে তাড়াতাড়ি করুক। ওকে বাবা। আরে আরে এসে গেছি আমি। চলো এবার গাট্টু, চিঙ্কি আর মা বাবা স্কুলে যায়। গাট্টু চিঙ্কি, কি মনে হয় তোমাদের কেমন মার্কস থাকবে? টিচার কোনো কমপ্লেন করবে না তো? না না বাবা, আমরা তো কমপ্লেন করার মতন কাজই করিনি, তাই না চিঙ্কি? হ্যাঁ হ্যাঁ একদম ঠিক। আর আমরা তো পড়াশোনাও খুব মন দিয়ে করেছি, তাই রেজাল্টও ভালোই হবে। হ্যাঁ, এটা ঠিক কথা। এবার কিন্তু গাট্টু চিঙ্কি বেশ রাত জেগে জেগে পড়াশোনা করেছে। ওহো, চলো তোমার ক্লাস এসে গেছে, এখনই জানতে পারবে সব। ক্লাসে গুড্ডি, হরি আর বান্টিরও মা বাবা এসেছিল। গুড মর্নিং ম্যাম। হ্যালো ম্যাম। গুড মর্নিং স্টুডেন্টস। হ্যালো স্যার। হ্যালো ম্যাম। তারপর মা বাবা বাকি প্যারেন্টসদের সঙ্গে গিয়ে দাঁড়িয়ে পড়ে আর একে অপরের সাথে কথা বলতে লাগে। এই নাও গাট্টু চিঙ্কি, তোমাদের রেজাল্ট। তোমরা দুজনেই ইউনিট টেস্টে বেশ ভালো রেজাল্ট করেছো। ভেরি গুড। থ্যাংক ইউ ম্যাম। দেখলে বাবা, আমি বলেছিলাম না? হ্যাঁ হ্যাঁ গাট্টু, ভেরি গুড। ভেরি গুড সোনারা, তোরা মন দিয়ে এভাবেই পড়াশোনা করিস। থ্যাংক ইউ মা। তারপর গাট্টু চিঙ্কি অন্য বন্ধুদের সাথে কথা বলতে লাগে আর মার্কস ডিসকাস করে। আমি তো সায়েন্সে সব থেকে বেশি মার্কস পেয়েছি। আরে সায়েন্সে তো আমার সব থেকে কম এসেছে, কিন্তু ইংলিশে ক্লাসে আমার সব থেকে হাইয়েস্ট এসেছে। ইংলিশে আমার একটু কম রয়ে গেছে, কিন্তু ক্লাসে আমার হিন্দিতে সব থেকে হাইয়েস্ট এসেছে। বাচ্চারা, তোমরা সকলে খুব ভালো মার্কস এনেছো। যেখানে ভুল ত্রুটি রয়েছে সেইখানে একটুখানি কষ্ট করো আর তাকে ইমপ্রুভ করো। হ্যাঁ বাচ্চারা, এক্স্যাক্টলি। সব বাচ্চারা এত ভালো মার্কস স্কোর করেছে যে এর জন্য আপনাকে তো ট্রিটও দেওয়া উচিত। বলো, কি খাবার খাবে? হ্যাঁ হ্যাঁ একদম ঠিক, বলো কি খাবে? আজ তো পার্টি করাই উচিত। আঙ্কেলের কথা শুনে সব বাচ্চারা খুব খুশি হয়ে যায়। ওয়াও, পার্টি! বলো বন্ধুরা, কি খাবে তোমরা? চল না আমরা চাট খেতে যাব। না না চিঙ্কি, চাট তো আমরা মাঝে মধ্যেই খাই।
চল না কিছু আলাদা খাই। হ্যাঁ একদম ঠিক বললো গুড্ডি, আজকের পার্টি স্পেশাল, তাই আমাদের কিছু স্পেশাল খাওয়া উচিত নয়? বাচ্চারা এভাবেই নিজেদের মধ্যে ডিসকাস করতে লাগে যে কি খাওয়া যায়, আর মা বাবারা ওদের দেখে হাসতে লাগে। তারপর সব বাচ্চারা একসাথে বলে, পিৎজা! আমরা ডিসাইড করে নিয়েছি। হ্যাঁ, আমরা পিৎজা খেতে যাব। সব ঠিক আছে, চলো গিয়ে পিৎজা পার্টি করি। তারপর সবাই মিলে পিৎজা খেতে যায় আর আরাম করে টেবিল নিয়ে বসে পড়ে। হ্যাঁ বাচ্চারা, আপনাদের কোন কোন পিৎজা খাবার আছে? উম, আমার তো ভেজিটেরিয়ান পিৎজা খাওয়ার আছে বাবা। হ্যাঁ, আমিও সেই পিৎজাটাই খাবো। ওতে কর্ন, ক্যাপসিকাম আর টমেটো দিও। হ্যাঁ বাবা। ঠিক আছে গাট্টু, চিঙ্কি আর গুড্ডি, হারি, বান্টি, তোমাদের কোন পিৎজাটা চাই? কাকু, আমি চিজি পিৎজা খাবো। আমি বেল পেপারের সেই স্পাইসি পিৎজা খাবো। হ্যাঁ হ্যাঁ, আমিও হারিওয়ালা পিৎজা খাবো, সেটা খুব ভালো হয়। ঠিক আছে বাচ্চারা, আমি এক্ষুনি অর্ডার দিয়ে আসছি। বাবা অর্ডার দিতে চলে যায় আর বাকি প্যারেন্টস আর বাচ্চারা গল্প করতে লেগে যায়। আমার আর চিঙ্কির পিৎজা তো কত হেলদি হবে। হ্যাঁ, টেস্টও থাকবে, হেলদিও থাকবে, সব কিছুর বেস্ট মিক্স। কিন্তু আমার চিজি পিৎজার তো কোনো কম্পিটিশন নেই। ওর চিজি পুল দেখে আমার থেকে চাস না কিন্তু। এটা শুনে গাট্টু, চিঙ্কি আর হরিবান্টি চিন্তায় পড়ে যায় আর একে অপরকে দেখতে লাগে। তো হরি আস্তে আস্তে বান্টির কানে বলে, আরে বান্টি, তুমি আবার কোথাও ভুল করে দাওনি তো? গুড্ডির পিৎজাটা সব থেকে বেশি টেস্টি হতে চলেছে না তো? আরে কেমন কথা বলছিস হারি, আমাদের পিৎজা খুব টেস্টি হবে, টেনশন নিও না। আর কিছুক্ষণের মধ্যেই বাবা সবার পিৎজা নিয়ে চলে আসে। এই নাও বাচ্চারা, তোমাদের পিৎজা এসে গেছে, তাড়াতাড়ি এগুলোকে এনজয় করো। বাহ, বেশ দারুণ গন্ধ তো। চলো চলো, তোরা শুরু কর। আমাকে দিন, আমি সার্ভ করে দিচ্ছি। হ্যাঁ, আমিও আপনার হেল্প করে দিচ্ছি। সবার প্লেটে পিৎজা এসে যায়। কত টেস্টি পিৎজাটা! ওয়াও ওয়াও, আমার পিৎজা তো খুব ইয়ামি। কিন্তু তোরা যাই বল, এই চিজি পিৎজা কিন্তু সব থেকে বেস্ট। আর গুড্ডির কথা শুনে সব বাচ্চাদের নজর আবার গুড্ডির পিৎজার ওপর যায়। কিরে, তোরা আবার কি ভাবতে লাগলি? মা, এমনিতে আমাদের পিৎজাটা তো খুবই টেস্টি, কিন্তু গুড্ডির চিজি পিৎজা আমাদের খুব ভালো লাগছে। এটা হয় তোদের, কোনো ব্যাপার না। একটা কাজ কর, সবাই পরস্পরেরটা শেয়ার করে নে। এতে তোরা নিজেদের পিৎজাও পাবি আর অন্যদের টেস্টটাও পাবি। ওয়াও, এটা দারুণ আইডিয়া মা। চা তাহলে এটাই করি। আর সব বাচ্চারা নিজেদের পিৎজা শেয়ার করে নেয় আর মজা করে পিৎজা এনজয় করতে লাগে। এইটা ভালো আইডিয়া ছিল মা, আমরা সব পিৎজা খেতে পারলাম, এইটা হলো কথা। আর বান্টির কথা শুনে সবাই একসাথে হেসে ওঠে। আর এভাবেই সব বাচ্চারা মিলে নিজেদের পিৎজা পার্টি এনজয় করে। চেস চ্যাম্পিয়ন চিঙ্কি। বৃষ্টির মরশুমে হঠাৎ করে খুব কড়া রোদ বেরিয়ে আসলো। এই হঠাৎ আবহাওয়ায় চেঞ্জে বাচ্চারা খুব অসুস্থ হলো। অনেক বাচ্চাদের সর্দি জ্বর হচ্ছিল। চিঙ্কিও যখন একদিন স্কুল থেকে বাড়ি ফিরল, ওর খুব কাশি হচ্ছিল। আরে চিঙ্কি, তোমার শরীর তো খারাপ মনে হচ্ছে। হ্যাঁ মা, দুপুর থেকে গলায় কেমন যেন লাগছে। কোনো ব্যাপার না, আমি তুলসী পাতা, আদা, কালো গোলমরিচ দিয়ে কাড়া বানিয়ে দিচ্ছি। এটা খেয়ে সন্ধ্যের মধ্যে কাশি দূর হয়ে যাবে। কিন্তু সন্ধ্যেবেলা চিঙ্কির শরীর আরো খারাপ হয়ে যায় আর ওর জ্বরও হয়ে গিয়েছিল। বাবা ফ্যামিলি ডক্টরকে ডাকলো আর সে চিঙ্কির পুরো চেক আপ করলো। এর ভাইরাল ইনফেকশন হয়েছে, অনেক বাচ্চাদেরই আজকাল হচ্ছে। চিন্তা করার কোনো দরকার নেই, আমি ওষুধ লিখে দিচ্ছি, চিঙ্কি একদম ঠিক হয়ে যাবে। গাট্টুরও চিঙ্কির জন্য খুব চিন্তা হচ্ছিল। ও একটা রেসপন্সিবল ভাইয়ের মতন কাজ করলো আর ফটাফট মেডিকেল স্টোর থেকে চিঙ্কির জন্য ওষুধ আনলো। মাম্মি চিঙ্কিকে ওষুধ খাইয়ে দিল, আরও ভালোভাবে ঘুমিয়ে পড়ল। পরের দিন থেকে চিঙ্কি স্কুল যাচ্ছিল না। ওকে ডক্টর সারাদিন বেড রেস্ট করতে বলেছিল। গাট্টুও স্কুল থেকে বাড়ি এসে চিঙ্কির সাথে সারা সময় কাটাতো। চিঙ্কি যেন বোর না হয়ে যায়, তাই গাট্টু ওকে স্টোরি বুক আর ম্যাগাজিন থেকে ইন্টারেস্টিং গল্প শোনাতে থাকতো। এইভাবে গাট্টুকে চিঙ্কির খেয়াল রাখতে দেখে মা খুব খুশি হতো। একদিন গাট্টু একটা খুব ইন্টারেস্টিং জিনিস নিউজ পেপারে পড়ল আরও চিঙ্কিকে ওই ব্যাপারটা বলল। আরে চিঙ্কি, আমি এমন কম্পিউটারের বিষয়ে জানলাম
যে চেস খেলতে পারে। তাই? হ্যাঁ চিঙ্কি, সায়েন্টিস্ট এমন কম্পিউটার বানিয়েছে যে মানুষের মতন চেস খেলতে পারে, যার নাম ডিপ ব্লু। আর একবার সে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নকেও চেসে হারিয়ে দিয়েছিল। আরে বাহ, আমারও চেসের গেম খুব ভালো লাগে। আমি তোমার ফোনে চেসের অ্যাপ ইনস্টল করে দেব, তুমি একলা বসে বসেও তাতে তুমি চেস খেলতে পারবে। গাট্টু চিঙ্কির ফোনে চেসের অ্যাপ ইনস্টল করে দিল। এখন আপনিও আমাদের সব টয়েস অর্ডার করতে পারবেন www.puntunkids.com থেকে, লিংক ইন দ্য ডেসক্রিপশন। আর চিঙ্কি অনলাইনে গেমটা শিখে সবকিছু প্র্যাকটিস করলো। বাবা মাও চিঙ্কির এই নতুন শখ দেখে খুব খুশি ছিল। পরের দিন যখন বাবা সন্ধেবেলায় বাড়ি ফিরল, বাবা চিঙ্কিকে একটা প্যাকেট দিল। আরে, এই প্যাকেটে কি? আরে র‍্যাপার খুলে তো দেখো, তোমার জন্য সারপ্রাইজ গিফট আছে। চিঙ্কি প্যাকেট খুলে ভেতরে ও একটা চেস বোর্ড পায়। আরে বাহ, এটা তো খুবই ভালো চেস বোর্ড। মার গাট্টু ও চিঙ্কির সারপ্রাইজ গিফটটা দেখে খুব জোরে হাততালি দেয়। আমার তো খুব ভরসা যে একদিন চিঙ্কি প্রজ্ঞানন্দের মতন আমাদেরও মাথা গর্বের চোটে উঁচু করবে। এই প্রজ্ঞানন্দা কি মা? প্রজ্ঞানন্দা একটা ইন্ডিয়ান চেস প্লেয়ার, যে গত বছর শুধু 16 বছরের আয়ুতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসনকে হারিয়েছে। শুধু 16 বছরে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নকে হারিয়েছে? তুমিও কমেডি চ্যাম্পিয়ন হয়ে যাবে, আমার পূর্ণ বিশ্বাস। চিঙ্কি এখন বাড়ির থেকেই অনলাইন চেস খেললো নিজের বন্ধুদের সাথে। কিছু দিনের মধ্যে চিঙ্কির গেম এত ইমপ্রুভ হলো যে স্কুলের লোকেরা ওর খুব প্রশংসা করলো। চিঙ্কির কিছু ক্লাসমেটসরা স্কুলের স্পোর্টস টিচার রাধিকা ম্যামকে চিঙ্কির কথা বলল। রাধিকা ম্যাম নিজে চেস চ্যাম্পিয়ন ছিল। পরের দিন রাধিকা ম্যাম চিঙ্কির শরীর কেমন আছে দেখার জন্য বাড়ি এলো। ডক্টরের মেডিসিনে চিঙ্কির হেলথ অনেক ইমপ্রুভ হয়ে গিয়েছিল, কিন্তু এখনো ও ঠিক হতে আরো 3-4 দিন লাগবে। তুমি অ্যাটেন্ডেন্সের চিন্তা করো না চিঙ্কি, নিজের হেলথ ঠিক করো। আচ্ছা ম্যাম। আর আমি তোমার চেস গেমের বিষয়ে অনেক কথা শুনেছি, সবাই খুব প্রশংসা করছে। আমি তো এখন শিখছি ম্যাম, কিন্তু চেস খেলতে আমার খুব মজা লাগছে। চলো আমরা একটা গেম খেলি। চিঙ্কি চেস বোর্ড সাজালো আর রাধিকা ম্যামের সাথে গেম খেলতে শুরু করলো। মা রাধিকা ম্যামের জন্য চা আর বিস্কিট আনলো আর সাথে বসে ওদের গেম দেখলো। চিঙ্কি যেইভাবে শান্ত মনে নিজের চাল চলছিল তা দেখে রাধিকা ম্যাম খুব ইমপ্রেসড হচ্ছিল। গেম ফাইনালি রাধিকা ম্যামই জিতলো, কিন্তু চিঙ্কি যেভাবে গেমটা খেললো সেটা প্রশংসা করার মতো। রাধিকা ম্যাম চিঙ্কিকে নিজের খেলা আরো ভালো করার জন্য অনেক টিপস দিয়ে গেল। কিছুদিন পরে ইন্টার স্কুল চেস টুর্নামেন্ট হওয়ার ছিল আর চিঙ্কি গাট্টুর স্কুল প্রিন্সিপাল স্কুল টিমের অ্যানাউন্সমেন্ট করলো, এই বছর চেস টুর্নামেন্টে আমাদের স্কুলকে রিপ্রেজেন্ট করবে বিশাল, প্রজ্ঞা, কুমুদ আর চিঙ্কি। সব বাচ্চারা ক্ল্যাপিং করে স্কুল টিমকে অভ্যর্থনা জানালো। কংগ্রেচুলেশন চিঙ্কি, আমার পুরো বিশ্বাস ছিল যে তোমার সিলেকশন নিশ্চয়ই হবে। যেখানে অনেক বাচ্চারা চিঙ্কির নাম শুনে খুব খুশি ছিল, কিছু টিচার্সরা চিঙ্কির ব্যাপারে একটু সন্দেহ জাগালো। হিস্ট্রি টিচার সন্ধ্যা ম্যাম বলে, চিঙ্কি তো খুব ছোট, এত কম বয়সে ক্লাব টুর্নামেন্টে সিনিয়রদের সামনে কি করে টিকবে? চিঙ্কি এজ ওয়াইজ হতো ছোট, কিন্তু ওর মাথা অনেক খেলে। আমি নিশ্চিত চিঙ্কি আমাদের স্কুলের অনেক নাম করে আসবে। পরের সানডেতে টাউন হলে ইন্টার স্কুল চেস টুর্নামেন্ট শুরু হলো। চিঙ্কিকে সাহস দেওয়ার জন্য মা, বাবা আর গাট্টুও এসেছিল, আর সাথে স্কুল টিমের অন্য মেম্বাররাও আর রাধিকা ম্যামও। ফার্স্ট রাউন্ডেই স্কুল টিমের কুমুদ আর বিশাল ম্যাচগুলো হেরে গেল। প্রজ্ঞা খুবই দারুণ খেলা খেলল আর সেকেন্ড রাউন্ডের জন্য কোয়ালিফাই করে গেল, কিন্তু চিঙ্কির ম্যাচ সেন্ট পল স্কুলের পিটার ভেগাসের সাথে হলো, যে লাস্ট ইয়ারের সেমিফাইনালিস্ট। পিটার ওভার কনফিডেন্সে নিজের বন্ধুদেরকে বলল, এই ছোট মেয়েটা তো আধা ঘন্টাও আমার সামনে থাকতে পারবে না। ওর সাথে দাঁড়ানো লোকেরা চিঙ্কির দিকে তাকিয়ে হাসতে শুরু করলো। কিন্তু খেলা শুরু হওয়ার সাথে সাথে চিঙ্কি এমন ঘোরালো যে পিটার ফেঁসে গেল। ও দেখেই ছিল না যে চিঙ্কির কুইন কিভাবে পিটারের হাতে এসে একটা ভয়ানক জাল বুনছিল। 15 মিনিট পরেই পিটার চেকমেট হয়ে গেল। সেকেন্ড রাউন্ডেও যখন চিঙ্কি নিজের অপোনেন্টকে হারিয়ে সেমিফাইনাল রাউন্ডে জায়গা বানালো,
তখন টুর্নামেন্টের ওর নামের চর্চা হতে শুরু করলো। অন্যদিকে চিঙ্কির স্কুলের অন্য প্লেয়ার প্রজ্ঞা নিজের ম্যাচ হেরে গেল, আর এবার মেডেল জেতার দায়িত্ব শুধু চিঙ্কির উপরেই থাকলো। সেমিফাইনালে চিঙ্কির ম্যাচ রুবিনার সাথে ছিল, যে চিঙ্কির মতনই প্রথমবার এই টুর্নামেন্টে পার্টিসিপেট করছিল, কিন্তু ওর অ্যাটাকিং মুভসের খুব চর্চা হচ্ছিল। ম্যাচের আগে রাধিকা ম্যাম চিঙ্কিকে বোঝানোর জন্য বলে, চিঙ্কি, এই মেয়েটা রুবিনার অ্যাটাকিং মুভস খুব ডেঞ্জারাস কিন্তু। ম্যাম, আমি সিসিলিয়ান ডিফেন্স স্ট্র্যাটেজি দিয়ে গেমটা ওপেন করব। দেখি রুবিনাতে কত পেশেন্স আছে। খেলা শুরু হলো, আর রুবিনা একের পর এক অ্যাটাকিং মুভস করতে লাগলো, কিন্তু চিঙ্কির অ্যান্টিসিপেশন খুব শার্প ছিল। ও যেভাবে নিজের সিসিলিয়ান ডিফেন্স বানিয়ে রেখেছিল, তার থেকে রুবিনার ধৈর্য ভাঙতে শুরু করলো। হঠাৎ করে রুবিনা ভুল করতে শুরু করলো, আর তার ফায়দা উঠিয়ে চিঙ্কি রুবিনার কিলাটা ভেঙে দিল। সবাই হয়রান হয়ে গেল যে চিঙ্কি এত শান্তভাবে রুবিনাকে কি করে হারিয়ে দিল। তারপর ফাইনাল গেম শুরু হলো। এইবার চিঙ্কির সামনে ছিল শানায়া ভার্মা, গত বছরের চ্যাম্পিয়ন। ও শুধু চিঙ্কির থেকে 4 বছর বড়ই ছিল না, বরং 2 বছর ধরে ও গোল্ড মেডেল জিতেই আসছিল। চিঙ্কি শানায়ার স্ট্র্যাটেজিগুলো বুঝতে পারছিল না, আর আস্তে আস্তে শানায়া গেমের উপরে মজবুত ধরে নিল। ও চিঙ্কির 2টো বিশপ আর একটা নাইটকে উড়িয়ে দিল, আর চিঙ্কি শানায়ার শুধু 3টে পনেই নষ্ট করতে পেরেছিল। গেমটা আস্তে আস্তে শানায়ার দিকে চলে যেতে দেখে গাট্টু বাবা আর মায়ের চেহারায় চিন্তা ছেয়ে গেল। কিন্তু তখনই রাধিকা ম্যাম বলল, চিঙ্কি একটা হাই রিস্ক মুভ বানাচ্ছে, আর যদি এটা কাজ করে যায়, ওর কবজা সিধা শানায়ার কুইনে হবে। আসলে চিঙ্কিকে এই মুভটা রাধিকা ম্যামই শিখিয়েছিল, আর ওনার আন্দাজ একদম ঠিক হলো। চিঙ্কি কিছুক্ষণ পরেই শানায়ার কুইনটাকে উড়িয়ে দিল। শানায়ার পুরো গেম ওর কুইনের উপরেই টিকেছিল, আর চিঙ্কির এই মুভের পরেও ও একদম গন্ডগোলে পড়ে গেল। চিঙ্কি কিছুক্ষণের মধ্যে শানায়াকে চেকমেট করে দিল, আর টাউন হল লোকেদের করতালিতে একদম মেতে গেল। চিঙ্কিকে চিফ গেস্ট গোল্ড মেডেল পড়ালো, আর এইটা দেখে বাবা, মা, গাট্টু আর রাধিকা ম্যাম খুব খুশি হলো। আর এখন তো চিঙ্কি স্টেট লেভেল জুনিয়র চ্যাম্পিয়নশিপের জন্য কোয়ালিফাই করে গেল। খুব ভালো চিঙ্কি, নিজের শরীর খারাপের সময় তুমি একটা নতুন স্কিল শেখার জন্য চেষ্টা করলে, আর আজ ওটা দিয়ে চ্যাম্পিয়ন হয়ে গেলে। উই আর প্রাউড অফ ইউ চিঙ্কি। ডাবল ডোর ফ্রিজ। আজ গাট্টু চিঙ্কির ঘরে নতুন ডাবল ডোর ফ্রিজ এসেছে। চিঙ্কি, দেখো আমাদের নতুন ফ্রিজ কত বড়। এর মধ্যে আমরা কতগুলো চকলেট রাখতে পারবো না? হ্যাঁ রে গাট্টু, এটা সত্যি বিশাল হয়েছে। ডেলিভার বয় সেই ফ্রিজটাকে কিচেনে সেট করে দেয়, আর গাট্টু ডেলিভার বয়ের ফ্রিজ সেট করা মন দিয়ে দেখতে লাগে, আর সেখানে রাখা হ্যামার দিয়ে খেলতে লাগে। আরে গাট্টু, কি করছিস তুই এটা? এতে তোর আঘাত লাগতে পারে। চিঙ্কি, দেখো না কাকু কেমন করে নিজের টুলস দিয়ে ফ্রিজকে সেট করছে। আমারও মন করছে এমন টুলস ইউজ করার। না না গাট্টু, আমরা এই টুলস ইউজ করতে পারি না, এটা ভয়ঙ্কর হতে পারে। গাট্টু এটা শুনে উদাস হয়ে যায়। গাট্টু, এভাবে উদাস হোস না। আচ্ছা, আমার কাছে এক আইডিয়া আছে। চিঙ্কি দৌড়ে ঘরে যায় আর নিজের উডেন কেট আর প্লেট সেট নিয়ে আসে। মনে আছে এটা? মা আমাদের জন্য পন্টুন কিডস থেকে অর্ডার করেছিল। দেখ, এর মধ্যে কত টুলস আছে। এটা দিয়ে আমরা খেলতেও পারবো, আর আমাদের জন্য কত সেফও। হ্যাঁ চিঙ্কি, এটা তো অনেক লাইট ওয়েট আর খুব কালারফুল। চলো আমরা এর সঙ্গে খেলি। তারপর গাট্টু চিঙ্কি সেই উডেন টুল দিয়ে খেলতে লাগে। আমার মনে পড়লো বান্টিরও এই টুল বক্স দরকার ছিল। আরে ওকে বল না, ও যেন www.puntunkids.com থেকে অর্ডার করে নেয়। গাট্টু চিঙ্কি বারবার ফ্রিজ খুলে দেখতে লাগে। গাট্টু ফ্রিজের একটা দরজা খোলে তো চিঙ্কি অন্যটা। চিঙ্কি, এইটা তো ভেতর থেকেও খুব বড়, একবার দেখো। হ্যাঁ গাট্টু, আর দেখ এখানে কত আলাদা আলাদা কম্পার্টমেন্ট আছে। এগুলোতে স্ন্যাক্স আর ফ্রুটস রাখতেও কত মজা লাগবে। আরে তোরা ফ্রিজটা এবার বন্ধ কর আর এসে একটু আমাকে সাহায্য কর। গাট্টু চিঙ্কি তখনই মায়ের কাছে যায় আর দেখে যে মায়ের টেবিলে অনেকগুলো কার্ডবোর্ডের বাক্স রাখা, যেটাতে ফ্রুটস, ভেজিটেবলস আর বিভিন্ন ধরনের জিনিস রাখা আছে। মা,
এগুলো সব কি? আরে তোরা যখন স্কুলে গিয়েছিলি তখন আমাকে পুরনো ফ্রিজে সব জিনিসপত্র বের করে রাখতে হয়েছিল, তো আমি কার্ডবোর্ডের কিছু বাক্স নিই, তাতে ফ্রুটস, ভেজিটেবলস আর প্যাকেজেস ফুড লিখে জিনিসগুলোকে সেই হিসাবে বক্সে রেখে দিই। শুধু তাই নয়, এতে আমি জানতে পারি যে আমাদের ফ্রিজে কত এক্সপায়ার্ড জিনিসও রাখা ছিল। আমি বুঝে গেছি মা, এবার আমাদের নতুন ফ্রিজে এই ফ্রেশ খাবার দাবারগুলো রাখতে হবে, তাই না? হ্যাঁ চিঙ্কি, চলো শুরু করি। তখনই মেইন ডোর খোলার আওয়াজ আসে আর বাবা অনেক নতুন খাবার আর ফ্রুটস নিয়ে ঘরে আসে। বাচ্চারা দেখো, আমি নতুন ফ্রিজের জন্য কি কি নিয়ে এসেছি। আরে কি, বাবা তো আরো জিনিস নিয়ে আসলো। হ্যাঁ কাট্টু, কিন্তু চিন্তা করতে হবে না, আমাদের তো ডাবল ডোর ফ্রিজ, তাই না? এটা এত বড় যে সব ঢুকে যাবে ওতে। চল এই জিনিসগুলোকে আগে ফ্রিজে রেখে দিই আমরা। আমি খুব এক্সাইটেড। হ্যাঁ, আমিও। তারপর গাট্টু, চিঙ্কি আর মা বাবা মিলে সব জিনিস ফ্রিজে অ্যাডজাস্ট করতে লাগে। চিঙ্কি তখন বাবার আনা বক্সে হোমমেড আইসক্রিমের একটা প্যাকেট দেখে। আরে বাবা, এটা কি? এতে সত্যি আইসক্রিম আছে, কিন্তু এটা তো ঠান্ডা নয়। না না চিঙ্কি, এটা তো আইসক্রিম মিক্স, সেইটাও তোমার ফেভারিট চকলেট ফ্লেভার। মানে এই বক্সের মধ্যে কিছু এমন ইনগ্রিডিয়েন্টস আছে যেটাতে আমরা ঘরেই টেস্টি খাবার বানাতে পারবো, সেইটাও বেশি কষ্ট না করে। আমি ভাবলাম ঘরে নতুন ফ্রিজ আসার খুশিতে আমরা সকলে আইসক্রিম বানিয়ে খাই। আরে বাহ, এর সাহায্যে আমরা ঘরেই আইসক্রিম বানিয়ে খেতে পারবো। এইটা তো খুব ইন্টারেস্টিং। মা, চলো না আগে আইসক্রিম বানিয়ে আমরা ফ্রিজে রেখে দিই, যাতে আমাদের কাজ শেষ হতে হতে আইসক্রিমও বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে যায়। ওকে, আমার কাছে একটা আইডিয়া আছে। আমি আর গাট্টু ফ্রিজকে অর্গানাইজ করে দিচ্ছি, ততক্ষণে মা আর চিঙ্কি মিশে আইসক্রিম মিক্স রেডি করে ফ্রিজে রেখে দেবে। আমাদের কাজটাও খুব সহজ হয়ে যাবে। হ্যাঁ, এটা খুব দারুণ আইডিয়া বাবা, এটাই করি। আর সবাই নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। গাট্টু, এই নাও, আমি এই ওয়াটার বোতলগুলো ভরে দিয়েছি, সেগুলো ফ্রিজের শেলফে রেখে দাও। ওকে বাবা। বাবা, এই ফ্রুটসগুলোর কি করার আছে? এইগুলো সব থেকে নিচে থাকবে, তোমার আর চিঙ্কির চকলেটগুলো একদম উপরের থাকে রাখো। হ্যাঁ, ওকে বাবা। ওদিকে মা আইসক্রিম রেডি করতে করতে বলে, আর চকলেট রাখার সময় নিজেই খেয়ে ফেলিস না কিন্তু। হ্যাঁ হ্যাঁ মা, ঠিক আছে, আমি খাচ্ছি না। চিঙ্কি দেখ, এই দুধে এবার আমরা আইসক্রিম মিক্স দেব আর ধীরে ধীরে একে বয়েল হতে দেব। তারপর এটাকে আমরা কিছুক্ষণ ঠান্ডা হতে দিয়ে একে ফ্রিজে রেখে দেব আর আমাদের টেস্টি আইসক্রিম তৈরি হয়ে যাবে। ওয়াও মা, এটা তো ভীষণ ইজি। সবাই তারপর কাজে ব্যস্ত হয়ে যায় আর কিছুক্ষণের মধ্যেই সব কাজও শেষ হয়ে যায়। বাবা আর গাট্টু মিলে সব জিনিস ফ্রিজে রেখে দেয়। ওদিকে চিঙ্কি আর মা মিলে আইসক্রিম ডিপ ফ্রিজারে রেখে দেয়। আরে বা, সব কাজ তো বেশ ঝটপট তাড়াতাড়ি হয়ে গেল। না না মা, এখন একটা শেষ আছে। সেটা আবার কি? এক্ষুনি বলছি মা। গাট্টু দৌড়ে রুমে যায় আর নিজের রুম থেকে কিছু স্টিকার্স নিয়ে বেরিয়ে আসে। আরে কাট্টু, এটা সেই স্টিকারগুলো না যেগুলো আমরা ফ্রিতে পেয়েছিলাম আমাদের স্ক্র্যাপ বুকের সাথে? হ্যাঁ চিঙ্কি, এগুলো দেখো কত ভালো। মা, এগুলো আমরা ফ্রিজে লাগাতে পারবো? হ্যাঁ হ্যাঁ গাট্টু, কেন নয়। যা, স্টিকারগুলো ফ্রিজে লাগিয়ে দে। আর গাট্টু চিঙ্কি মিলে সেই ফ্রিজে স্টিকারগুলো লাগিয়ে দেয়। তখন চিঙ্কির মাথায় একটা আইডিয়া আসে। ও নিজের রুমে যায় আর সেখান থেকে পেপার ক্লিপ আর কালার পেন্সিল নিয়ে বেরিয়ে আসে। চিঙ্কি, তুমি আর কি করবে? গাট্টু, এতে আমি ভালো একটা কোট লিখব আর এই পেপার ক্লিপের সাহায্যে আমি ফ্রিজে এটা লাগিয়ে দেব। তারপর তো ফ্রিজ আরো সুন্দর দেখাবে। গুড আইডিয়া চিঙ্কি, কিন্তু তুমি এই পেপারের মধ্যে কি কোট লিখবে? সেটা দেখতে পাবে বাবা, 2 মিনিট দাও। সবাই তখন চিঙ্কিকে লিখতে দেখে আর চিঙ্কি কালার পেন্সিল দিয়ে সুন্দর হাতে লেখে, মিলস অ্যান্ড মেমোরিজ আর মেড হিয়ার। ওয়াও চিঙ্কি, এটা তো সত্যি দারুণ লিখেছিস তুই। হ্যাঁ চিঙ্কি, এখন তুমি এটাকে ফ্রিজে লাগিয়ে দাও। চিঙ্কি তারপর পেপার ক্লিপের সাহায্যে সেই কোট লাগিয়ে দেয়। আগে তো আমাদের নতুন ফ্রিজ একটু কম ভালো লাগছিল,
কিন্তু তোমাদের ক্রিয়েটিভিটির পরে এই ফ্রিজ তো আরো ভালো দেখতে লাগছে। সত্যিতে দারুণ। একদম ঠিক বলেছো তুমি। আমাদের গাট্টু চিঙ্কি সত্যিই খুব ট্যালেন্টেড। সবাই তারপর রেস্টরুমে বসে পড়ে আর টিভি দেখতে দেখতে রেস্ট করতে লাগে। আর কিছুক্ষণের মধ্যেই আইসক্রিমও ঠান্ডা ঠান্ডা তৈরি হয়ে যায়। চলো চলো, আইসক্রিম তৈরি হয়ে গেছে, এবার আমরা আরাম করে খাবো। বা মা, এতগুলো কাজ করার পরে এত সুন্দর আইসক্রিম খাওয়ার তো মজাটাই আলাদা। হ্যাঁ মা, সত্যি তো এই আইসক্রিমটাও কি টেস্টি দেখতে লাগছে। যাই বলো, একসঙ্গে কাজ করলে কাজটা তাড়াতাড়িও হয় আর মজাটাও খুব আসে। হ্যাঁ, একদম ঠিক বললে। তারপর সবাই একসাথে আইসক্রিমের মজা নেয়। নিউ ইয়ারে ফেরি রাইড। নিউ ইয়ার এলো বলে আর গাট্টু চিঙ্কি লিভিং রুমে বসে বন্ধুদের জন্য আনা গ্রিটিংস কার্ড দেখছিল। তখনই বাবা সেখানে আসে আর মাকে বলে, এক কাপ চা দেবে কি? আরে না না, তুমি সারা দিন শীতে শুধু চাই খাও। এখন তোমাদের তিনজনের জন্য গরম গরম স্যুপ বানিয়েছি। কি স্যুপ? আচ্ছা ঠিক আছে, যেমন ঠিক বোঝো তুমি। বাবা বাবা, আমরা নিউ ইয়ার কিরম সেলিব্রেট করব? হ্যাঁ বাবা, এইবার না আমরা কিছু এক্সাইটিং করব। আরে এক্সাইটিং করার জন্য আছে বাচ্চারা। এইবারও আমি আমার কোম্পানির থেকে 5 স্টার রেস্টুরেন্টের পাস পাবো। আমরা ওইখানেই যাব। মা বাবার লেগেছিল যে গাট্টু চিঙ্কির এই কথা শুনে খুব ভালো লাগবে, কিন্তু হলো ঠিক উল্টোটা। কি? কিন্তু 5 স্টার হোটেলে ডিনার পার্টি তো কত বোরিং হয়। হ্যাঁ বাবা, আর প্রতিবার তো ওখানেই যাই। কি? আমার তো মনে হয়েছিল তোমরা রেস্টুরেন্টের কথা শুনে খুশি হয়ে যাবে। গাট্টু চিঙ্কি এমনিতেও রেস্টুরেন্টের কথা শুনে উদাস হয়ে গেছিল, কিন্তু বাবার মন রাখার জন্য ওরা বলে, না বাবা, মন খারাপ নেই, এমনি বললাম। হ্যাঁ বাবা, আচ্ছা গাট্টু, চ আমাদের রুমে চলে যাই আমরা। তো গাট্টু চিঙ্কি কিছু না বলে নিজেদের রুমে চলে যায়। এদিকে এটা দেখে মা বাবা খুব চিন্তায় পড়ে যায়। এইবারে তাহলে নিউ ইয়ারে গাট্টু চিঙ্কির জন্য কিছু আলাদা প্ল্যান করতে হবে। খুশি হবে বা কি করে? এই 5 স্টার রেস্টুরেন্টগুলোর পার্টি কি বোরিং হয়। সবাই চুপচাপ বসে শান্তমতো মিউজিক শুনে খায় দায় আর বাড়ি চলে আসে। এতে বলো কি আনন্দ। তাহলে তো অন্য কিছু ভাবতেই হবে। মা বাবা তখন চিন্তায় পড়ে নিউ ইয়ার আসলো বলে, কিন্তু গাট্টু চিঙ্কি একদমই এক্সাইটেড ছিল না। কিন্তু মা বাবা ওদের কিচ্ছু বলে না। আর 31st নাইটে মা বাবা গাট্টু চিঙ্কির কাছে আসে আর বলে, গাট্টু চিঙ্কি চলো তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরা নিউ ইয়ার সেলিব্রেট করতে যাচ্ছি। হ্যাঁ সোনারা, আজ আমরা খুব মজা করব। এটা এখনো পর্যন্ত আমাদের বেস্ট নিউ ইয়ার সেলিব্রেশন হবে। কি? আমরা তো ওই রেস্টুরেন্টেই যাচ্ছি না যেখানে আমরা প্রত্যেক বছর যাই। এতে কি এক্সাইটিং? হ্যাঁ মা, আমি তো এর জন্য একদম এক্সাইটেড নই। না না বাচ্চারা, আগে তোমরা তৈরি তো হয়ে নাও। আজকে আমরা রেস্টুরেন্টে যাব না, বরং একটা বিশেষ জায়গায় যাব। আর এইটা তোমাদের সারপ্রাইজ। তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাবে না হলে। সারপ্রাইজের নাম শুনতেই গাট্টু চিঙ্কি খুব খুশি হয়ে যায় আর তাড়াতাড়ি রেডি হয়ে যায়। আজ মা বাবা গাট্টু চিঙ্কি সবাই মিলে ম্যাচিং ড্রেস পরেছিল। মা রেড স্যুট, চিঙ্কি রেড ফ্রক আর বাবা আর গাট্টু রেড শার্ট পরেছিল। বাবা মা চিঙ্কি, আজকে তো আমাদের ফ্যামিলি পুরো রেড রেড টমেটোর মতন লাগছে। গাট্টুর এই কথা শুনে সবাই হেসে ওঠে। তারপর ওরা গাড়িতে বসে গেটওয়ে অফ ইন্ডিয়াতে পৌঁছায়। মা বাবা, আমরা এখানে কেন এসেছি? আচ্ছা বাবা, তোরা আর একটু দাঁড়িয়ে যা, তারপর সব দেখতে পাবি। মা বাবা গাট্টু চিঙ্কির চোখ বন্ধ করে দেয় আর একটা লাইট দিয়ে সাজানো ফেরির কাছে নিয়ে যায়। সেখানে পৌঁছে মা বাবা ওদের চোখ খুলে দেয়। ওয়াও, ফেরি রাইড! হ্যাঁ বাচ্চারা, আজকে আমরা নিউ ইয়ার এই সুন্দর ফেরি রাইডে করব। তাই বাবা, এটা তো তাহলে খুব এক্সাইটিং। চলো না, আমরা গিয়ে তাড়াতাড়ি ফেরিতে গিয়ে বসি। ওকে বাচ্চারা, চলো যাই। তারপর মা বাবা গাট্টু চিঙ্কিকে সেই ফেরি রাইডে নিয়ে যায় আর কিছুক্ষণের মধ্যেই ফেরি ওদের গভীর সমুদ্রের মাঝখানে নিয়ে যায়। সানসেট হচ্ছিল,
আর সামনের সৌন্দর্য অসাধারণ ছিল। বাবা মা, এই দৃশ্যটা কত ভালো। হ্যাঁ মা, এর মতো সুন্দর দৃশ্য আগে কখনো দেখিনি। সত্যিতে গাট্টু চিঙ্কি, আর এই সব শুধু তোমাদের জন্যে। যদি তোমরা এটা না বলতে যে রেস্টুরেন্টে যাওয়া বোরিং, আমি তো ফেরি রাইডে আসার বিষয় ভাবিনি। আর কখনো আমরা সমুদ্রের মাঝামাঝি এত সুন্দর নিউ ইয়ার ইভ মানাতেই পারতাম না। বাবা মা, আগে আর কি হবে? গাট্টু বাবা, সব থেকে আগে তো এইখানেই দাঁড়িয়ে আমরা সানসেটটা দেখব, আর তারপরে যখন মাঝখানে আমরা পৌঁছে যাব তখন নিউ ইয়ার পার্টি শুরু হবে। মিউজিক, ডান্স, টেস্টি স্ন্যাক্স দিয়ে আমাদের স্বাগত করা হবে। আর শুধু এটাই নয়, এই ফেরি রাইডে যে নিউ ইয়ার পার্টি শুরু হতে চলেছে ওতে অনেক ধরনের খেলা থাকবে, আর তার সাথে একটা লাকি ড্রও হবে, যার রেজাল্ট নিউ ইয়ার শুরু হতেই আমরা পেয়ে যাব। ওয়াও, এইসব শুনতেই তো কি দারুণ লাগছে। তারপর আর কি, মা বাবা গাট্টু চিঙ্কি প্রথমে সেই সানসেটের মজা নেয়, আর যেই সূর্যাস্ত হয়ে যায় অমনি ফেরিতে পার্টির মিউজিক শুরু হয়ে যায়, আর সেখানে থাকা সবাই নাচানাচি শুরু করে। কিন্তু তখনই সেখানে একটা হোস্ট আসে আর মাইকে সবাইকে ওয়েলকাম করে। ওয়েলকাম বন্ধুরা, আজকে আপনার এই সুন্দর সন্ধ্যার আমি হলাম হোস্ট পুনম। এমনিতেই এই সুন্দর মিউজিকে অলরেডি আপনারা নাচানাচি করে ফান শুরু করে দিয়েছেন, কিন্তু আজকের সন্ধ্যার যদি লাকি ড্রতে আপনারা পার্টিসিপেট করতে চান তাহলে আমার কাছে এসে সেই টিকিটটা কিন্তু আগে নিয়ে নিতে হবে। গাট্টু চিঙ্কি তখন এক্সাইটেড হয়ে মা বাবাকে বলে, বাবা চলো তাড়াতাড়ি গিয়ে লাকি ড্রয়ের টিকিট নিয়ে আসবো। চলো বাচ্চারা, টিকিটস নিয়ে আসি গিয়ে। গাট্টু চিঙ্কি হোস্ট দিদির কাছে যায় আর ওনাকে বলে, দিদি, একটা লাকি ড্রয়ের টিকিট দাও না। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, কেন না, এই নাও। কিন্তু দিদি, আমাদের ওই টিকিটটাই দেবেন যেটাতে লাকি ড্র নাম্বার, যাতে আমরাই জিতি। গাট্টুর এই কথা শুনে সবাই হেসে ওঠে। লাকি ড্রর টিকিট নিয়ে গাট্টু চিঙ্কি খুব ডান্স করে। দুজনে হিপ হপ মিউজিকে অনেকক্ষণ অব্দি নাচে, আর নিজেদের সাথে সাথে ওরা মা বাবাকেও খুব নাচায়। কিছুক্ষণ পরে মা গাট্টু চিঙ্কিকে বলে, আচ্ছা দাঁড়া, নাচ পরে করিস, বফে সিস্টেম স্টার্ট হয়ে গেছে, আয় এসে কিছু খেয়ে নে। মা তারপর গাট্টু চিঙ্কিকে নিয়ে বফেট সিস্টেমের কাছে যায় আর দেখে যে বাবা অলরেডি ওখানে স্ন্যাক্স খাওয়া শুরু করে দিচ্ছে। ওখানে অনেক ধরনের স্ন্যাক্স রাখা ছিল, যেমন কি কাটলেট, পনির টিক্কা, ভেজ রোল, মোমো, আরো কত কিছু। ও মাই গড চিঙ্কি, দেখছো এখানে আমার ফেভারিট কাটলেটও আছে। আর আমার ফেভারিট পনির টিক্কা। গাট্টু, চ খাওয়া শুরু করি তবে। তারপর গাট্টু চিঙ্কি মিলে পছন্দের খুব স্ন্যাক্স খায়। গাট্টু চিঙ্কি, বাস আর কিছুক্ষণের মধ্যে আমরা সবাই মিলে নিউ ইয়ারকে ওয়েলকাম জানাবো। হ্যাঁ বাচ্চারা, দেখো খুব মজা আসবে। যেই 12টা হবে আকাশটা পুরো ফায়ার ক্র্যাকারে ভরে যাবে। সত্যিতে বাবা? হ্যাঁ বাচ্চারা, সেইটাও অনেকগুলো, কারণ এইখান থেকে তুমি পুরো শহরটা দেখতে পারবে, আর শহরের লোকেরা নতুন বছরকে ফায়ার ক্র্যাকার জ্বালিয়ে ওয়েলকাম করতে থাকবে। হ্যাঁ রে, সত্যি দেখবি আকাশ কিরকম আতশবাজির আলোয় ভরে যাবে। মা বাবা গাট্টু চিঙ্কির সাথে কথা বলছিলই তখনই হোস্ট একটা অ্যানাউন্সমেন্ট করে, বন্ধুরা বাস আর কিছুক্ষণের মধ্যেই আমরা নিউ ইয়ারের কাউন্টডাউন শুরু করতে চলেছি। ইয়ে! যেই 12টা বাজতে আর 3 সেকেন্ড বাকি থাকে, ফেরিতে থাকা সবাই কাউন্টডাউন শুরু করে দেয়। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, হ্যাপি নিউ ইয়ার! বাবা মা, তোমাদেরকেও হ্যাপি নিউ ইয়ার! হ্যাপি নিউ ইয়ার বাচ্চারা। তখনই আকাশে অনেক আতশবাজির আলো চকমক করতে লাগে, আর সবাই সেই দৃশ্য দেখতে লাগে। ফায়ার ক্র্যাকার জ্বলতেই হোস্ট আবার অ্যানাউন্স করে, আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। আর সময় এসে গেছে লাকি ড্রয়ের উইনারের নাম ঘোষণা করার। আর উইনার্স হলো গাট্টু চিঙ্কি। ওরা পেয়েছে আমাদের তরফ থেকে একটা নতুন ল্যাপটপ। ওয়াও, নিউ ল্যাপটপ! ইয়ে! গাট্টু চিঙ্কি তো আনন্দের চোটে একে অপরকে হাগ করে লাফাতে লাগে।
তারপর ওরা হোস্ট দিদির কাছে গিয়ে ওদের গিফটটা নেয়। সত্যি এই নতুন বছর গাট্টু চিংকির জন্য খুব ভাগ্য নিয়ে এসেছে। এখন অনেক রাত হয়ে গিয়েছিল, তো মা বাবা গাট্টু চিংকিকে রুমে নিয়ে যায়। সেটা আসলে ফেরিতেই ছিল। দুজনে এত হাঁপিয়ে গিয়েছিল যে বিছানায় পড়তেই ঘুমিয়ে পড়ে। আর পরের দিন সকালে গাট্টু চিংকি মা বাবার সাথে ঘরে ফিরে আসে। ওদের জন্য তো এই নিউ ইয়ার ওয়েলকাম সব থেকে বেস্ট ছিল। নবরাত্রি। আগামীকাল থেকে নবরাত্রি শুরু, আর বিকেল বেলা গাট্টু চিংকি একসাথে বসে গল্প করছিল। চিঙ্কি, আমি কালকে দান্ডিয়া নাইটের জন্য খুব এক্সাইটেড। বাবা শহরের সব থেকে বড় দান্ডিয়া নাইটের টিকিট পেয়েছে। হ্যাঁ রে গাট্টু, আর তুই জানিস এই ডান্ডিয়া নাইটসে যে সব থেকে ভালো ডান্ডিয়া খেলবে সে প্রাইজ পাবে। এতে দুটো অ্যাওয়ার্ড আছে, একটা বেস্ট মিস্টার ডান্ডিয়া চ্যাম্পিয়ন আর একটা বেস্ট মিস ডান্ডিয়া চ্যাম্পিয়ন। কি এইসব তুমি কি করে জানো চিঙ্কি? আরে গাট্টু, বাবা টিকিটসের সাথে সাথে ওই নাইটের প্যাম্পলেটও এনেছিল, সেখান থেকেই জেনেছি। ওদিকে অন্য ঘরে বসে মা নবরাত্রির পুজোর আয়োজন করছিল। হঠাৎ তিনি গাট্টু চিংকির কাছে আসেন আর চিংকিকে বলে, চিংকি, আমাকে বাজার থেকে কিছু ইম্পর্টেন্ট জিনিস আনতে হবে, তুই আমার সাথে বাজার যাবি। আর গাট্টু, বাবা এলোই বলে তুই ঘরে থাকবি। ওকে মা। মা আর চিংকি শপিং করতে বাজারে যায়। চিংকি দেখে যে আজ মার্কেট একদম আলাদা লাগছে। অনেক ধরনের ডেকোরেশনের জিনিস দিয়ে মার্কেট সাজানো। কালারফুল চানিয়া চোলি নেওয়ার জন্য মানুষের ভিড় লেগে রয়েছে। আর নবরাত্রির ডান্ডিয়াও বেশ বিক্রি হচ্ছে। ওয়াও মা, আজ তো মার্কেট দারুণ দেখতে লাগছে। হ্যাঁ রে চিংকি, আর যতদিন নবরাত্রি চলবে মার্কেটও এরকম জাঁকজমক থাকবে। তবে মা, আমরা মার্কেটে কেন এসেছি? আরে চিংকি, সবার প্রথমে গরবা দ্বীপ নিতে হবে, যেটা নবরাত্রির প্রত্যেক দিনে আমরা স্থাপন করব। ও আচ্ছা, তবে মা সেটা হয়টা কি? চিংকি মা, ট্রেডিশনাল গরবা সেটা দিয়েই শুরু হয়। আগে সেই গরবা দ্বীপ ঘরে প্রতিষ্ঠা করতে হবে, তারপর সেই প্রদীপেরই আশেপাশে গরবা খেলা হয়, আর তারপরে নবরাত্রির গরবা তুমি শুরু করতে পারবে। আচ্ছা, তবে মা তোমাকে আগে এটা করতে কখনো দেখিনি কেন? কারণ চিংকি, তুই তাড়াহুড়ো আর এক্সাইটমেন্টে বন্ধুদের সাথে আগেই নিচে গ্রাউন্ডে চলে যাস। ও হ্যাঁ মা, তুমি একদম ঠিক বলেছ। কিন্তু এইবার এটা আর হবে না। এইবার আমিও গরবা দ্বীপে স্থাপনা করব। আরে বাহ, এটা তো দারুণ কথা বললি চিংকি। তাহলে এইবার আমি তোর জন্য আলাদা করে স্পেশাল ছোট্ট দ্বীপ নেব, আর তুই সেটাকেই পুজো করিস, ঠিক আছে? এটা শুনে চিংকি খুব খুশি হয়ে যায়। তারপর মা ওকে নিয়ে একটা বড় শপে যায়। সেখানে অনেক ধরনের পুজোর জিনিস ছিল, আর গরবা দ্বীপও ছিল। ওখানে রাখা গরবা দ্বীপ বেশ সুন্দর সাজানো ছিল, আর সেটা দেখে চিংকিরও খুব খুশি হয়। দাদা, আমাকে একটা বড় আর একটা ছোট্ট গরবা দ্বীপ দিন। মায়ের বলা অনুযায়ী দোকান কাকু দুটো প্রদীপ প্যাক করে দিয়ে দেয়। দুটো দ্বীপ খুব সুন্দর ছিল, প্রদীপ দুটো মুক্তো দিয়ে সাজানো ছিল। তারপর মা আর চিংকি ডান্ডিয়া আর চানিয়া চলিয়ে শপিং করে আর ঘরে ফিরে আসে। গাট্টু চিংকি আর মায়ের গরবা দ্বীপ দেখে বলে, ও ওয়াও চিঙ্কি, এটা কি? এটা তো খুব সুন্দর দেখাচ্ছে। এইটা তো গর্বাদ্বীপ, তাই না? তো চিংকি, এবারে তুমিও গর্বাদ্বীপ নিয়েছো? হ্যাঁ বাবা। আরে আমাকেও বলো না, এটা কি? আরে এটা। মা দাঁড়াও না, আমি গাট্টুকে বলবো। তখন মা বাবা চিংকির কথা শুনে হেসে ওঠে, আর চিংকি গাট্টুকে গরবা দ্বীপ সম্পর্কে সবকিছু বলতে লাগে। পরের দিন গাট্টু চিংকি তাড়াতাড়ি উঠে পড়ে আর স্নান করে রেডি হয়ে মন্দিরে চলে আসে। আয় তোরা, সঠিক সময় এসেছিস, আয় গরবা দ্বীপে স্থাপনা করব। ওকে মা। চিংকি একটা ছোট্ট চকিতে নিজের গরবা দ্বীপ রাখে, আর মাকে দেখে নিজের গরবা দ্বীপের পুজো করতে লাগে। যেমন যেমন মা করছিল ঠিক তেমনই চিংকিও করছিল। নবরাত্রির পুজোর পর সবাই একসাথে বসে। তারপর চিংকি বলে, মা বাবা গাট্টু, মনে আছে তো গরবা নাইটসের জন্য আমাদের খুব প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ বাবা, তুমি ভুলতে দেবে নাকি চিংকি? আমার মনে আছে, ডান্ডিয়া নাইটে আমাদেরকে জিততে হবে। তো চলো বাবা, আমরা প্র্যাকটিস শুরু করি।
ওকে, তোমরা আমাকে দেখো আর খুব প্র্যাকটিস করো। 1 2 3 4, 1 2 3 4। এবার রাউন্ড রাউন্ড। চিঙ্কি ডান্ডিয়া এক্সপার্ট ছিল, তাইও সবাইকে ডান্ডিয়া শেখাচ্ছিল। শিখতে শিখতে বিকেল হয়ে যায় আর সবাই তারপর রেডি হতে লাগে। চলো বাচ্চারা, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, যাওয়ার আগে আমাদেরকে পুজো করতে হবে, তারপরে দান্ডিয়ার জন্য যাব। মা চিঙ্কিকে রেডি করতে লাগে আর চিঙ্কির হেয়ার স্টাইলও ঠিক করে দেয়। তার ওপর মা কালারফুল ক্লিপসও লাগিয়ে দেয়। চিঙ্কি কালারফুল চানিয়া চুলি আর ম্যাচিং করে ব্যাঙ্গেলসও পরে। ওয়াও চিঙ্কি, তুমি তো খুব সুন্দর দেখাচ্ছ। থ্যাংক ইউ গাট্টু, তুইও দারুণ হ্যান্ডসাম লাগছিস। এবার আয়, আগে গর্বাদ্বীপের পুজো করব, তারপর সেই গর্বাদ্বীপের পাশে আগে গরবা করব আমরা। তারপর চারজন সেই গর্বাদ্বীপের পাশে গরবা করতে লাগে। এতে গাট্টু চিঙ্কির বেশ মজা হয়। তারপর চারজন গাড়িতে বসে গরবা নাইটসের জন্য বেরিয়ে পড়ে। ওয়াও, এই জায়গাটা তো কত বড় বাবা মা। হ্যাঁ, এইটা শহরের সবথেকে বড় গ্রাউন্ড। এইখানে অনেক বড় বড় ইভেন্ট অর্গানাইজ করা হয়। সত্যি এখানকার লাইটিং আর মিউজিক তো সব থেকে বেস্ট হয়। এখানে অবধি শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, চলো তো ভেতরে গিয়ে এনজয় করা হোক। ভেতরে গিয়ে সবাই আরো অবাক হয়ে যায়। ভেতরে প্রচুর ভিড় ছিল আর ভেতরে একটা স্টেজও লাগানো ছিল, যেখানে দুটো ট্রফিও রাখা ছিল। ওই দেখ গাট্টু, দুটো বেস্ট ডান্ডিয়া ডান্সারের ট্রফি। এর মধ্যে একটা মিস্টার ডান্ডিয়া চ্যাম্পিয়ন আর একটা মিস ডান্ডিয়া চ্যাম্পিয়নের। হ্যাঁ চিঙ্কি, আমরাই জিতবো। তারপর গাট্টু চিঙ্কি মিউজিক বিটসে ডান্ডিয়া শুরু করে দেয় আর মা বাবাও ওদের জয়েন করে নেয়। প্রথমে তো সবাই খুব এনার্জি নিয়ে ডান্স করতে লাগে। তারপর কিছুক্ষণের মধ্যেই মা বাবা থেমে যায় আর বাবা অফিসের কিছু লোকের সাথে দেখা করতে যায়। আরে কত দেরি হয়ে গেল, গাট্টু চিঙ্কি তো এখনো ডান্স করে যাচ্ছে। সবাই হাঁপিয়ে থেমে গেছে, শুধু কিছু বাচ্চাই ডান্স করছে। হ্যাঁ, দাঁড়াও, আমি গাট্টু চিঙ্কিকে বলি ওরাও যেন দাঁড়িয়ে যায়, না হলে ক্লান্ত হয়ে যাবে। বাবা গিয়ে ওদের বোঝানোর চেষ্টা করতে লাগে। চলো বাচ্চারা, এসে যাও, তোমরা ক্লান্ত হয়ে গিয়ে থাকবে। কিন্তু গাট্টু চিঙ্কি থামে না আর হাঁপাতে হাঁপাতে বাবাকে বলে, না না বাবা, আমরা আসবো না। হ্যাঁ, আমাদের জিততে হবে বাবা। আরে কি হয়েছে? আরে দেখো না, এরা তো কথাই শুনছে না। কিন্তু তখনই সেখানে অ্যানাউন্সমেন্ট হয়, এখন আপনারা ডান্স করা বন্ধ করতে পারেন, কারণ দান্ডিয়া নাইটের চ্যাম্পিয়নকে আমরা প্রাইজ দেব। চিঙ্কি, দাঁড়িয়ে পড়ো, অ্যাওয়ার্ড দেবে এরা। হ্যাঁ, খুব মজা হবে গাট্টু। তো মিস্টার দান্ডিয়া নাইট চ্যাম্পিয়ন হলো গট্টু, আর মিস দান্ডিয়া নাইট চ্যাম্পিয়ন হলো গট্টুর বোন চিঙ্কি। আগে এই দুটো বাচ্চা দারুণ চমৎকার দেখালো আর জিতে নিল এই অ্যাওয়ার্ড। এটা শুনে তো গাট্টু চিঙ্কির খুশি যেন আকাশ ছুঁয়ে যায়। ওরা দুজন দৌড়ে স্টেজে যায় আর নিজের নিজের অ্যাওয়ার্ড নিয়ে নেয়। থ্যাংক ইউ স্যার। কংগ্রাচুলেশন বাচ্চারা, ওই দেখো ক্যামেরার দিকে, আমরা তোমার সঙ্গে একটা ফটো নেব আর এই ফটোটা কালকে নিউজ পেপারে আসবে। কি সত্যিতে স্যার? তাহলে কি বাবা মাকে আমরা স্টেজে ডেকে নেব? হ্যাঁ স্যার, ওই তো আমাদের মা বাবা। হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, নিশ্চয়ই, তোমরা তো খুবই ভালো বাচ্চা। তারপর গাট্টু চিঙ্কি মা বাবাকেও স্টেজে ডেকে নেয় আর সবাই একসাথে ছবি তুলে নেয়। এইভাবে নবরাত্রির প্রথম দিন গাট্টু চিঙ্কির জন্য আরো স্পেশাল হয়ে যায়। শীতের মজার খাবার। আজ গাট্টু চিঙ্কি খুব খুশি ছিল, কারণ দুজনে মায়ের সাথে দিদার বাড়ি ঘুরতে যাচ্ছিল। এসে যাও গাট্টু চিঙ্কি, তাড়াতাড়ি কারে বসো, না হলে দেরি হয়ে যাবে। তোমার ট্রেনের সময় হয়ে যাচ্ছে, মাকে বলো তাড়াতাড়ি ঘরটা দিতে। ওকে বাবা। আর সবাই মামা বাড়ির জন্য বেরিয়ে পড়ে। তো গাট্টু চিঙ্কি, তোমরা এক্সাইটেড তো? আরে বাবা, আমরা দুজনে খুব এক্সাইটেড। আমরা দেখো কতদিন পর দিদার বাড়ি যাচ্ছি, খুব মজা হবে। কিন্তু বাবা, তুমিও গেলে খুব মজা আসতো। হ্যাঁ বাচ্চারা, সেটা তো ঠিক, কিন্তু কি করি, অফিসে যে আমি এখন ছুটি পাইনি,
কিন্তু তুমি মা আর দিদার সঙ্গে খুব মজা করো, ঠিক আছে? ওকে ওকে বাবা। বাবা। আর বাবা সবাইকে স্টেশনে ড্রপ করে চলে যায়। গাট্টু চিংকি অনেক দিন পর ট্রেনে বসেছিল, তাই ওদের এক্সাইটমেন্ট দ্বিগুণ ছিল। সোনারা, শান্ত হয়ে বসবি, আমরা কয়েক ঘন্টার মধ্যে দিদার বাড়ি পৌঁছে যাব। মা, দিদা ফোনে বলেছিল সেখানে খুব ঠান্ডা পড়েছে। তুমি আমাদের গরম কাপড় রেখেছো তো? হ্যাঁ হ্যাঁ গাট্টু, সব রেখে নিয়েছি। আর বিকেল বেলার মধ্যে গাট্টু চিংকি দিদার বাড়ি পৌঁছে যায়, আর ওদের মামা ওদের স্টেশনে নিতে চলে আসে। নমস্কার মামা। প্রণাম বাচ্চারা, কেমন আছো? আর কেমন আছো আমার প্রিয় বোন? আমরা খুব ভালো আছি দাদা, তুমি কেমন আছো? আর মা কেমন আছে? আমিও ভালো। মা তোমাদের ঘরে অপেক্ষা করছে, চলো তাড়াতাড়ি বাড়িতে যাই। আর গাট্টু চিংকি মামার সাথে মামা বাড়ি গিয়ে পৌঁছায়। এসে গেছে আমার সোনারা। দিদা! গাট্টু চিংকি দৌড়ে গিয়ে দিদাকে জড়িয়ে ধরে। হ্যাঁ হ্যাঁ, দেখো তো কতদিন পর এলি তোরা দুজন, আর কত বড় হয়ে গেছিস। দিদা দিদা, আমার না খুব খিদে পেয়েছে। কি বানিয়েছো আমার জন্য তুমি? আরে চিংকি, আমি তোর জন্য অনেক অনেক খাবার বানিয়েছি, কিন্তু তার আগে আমি তোদের খাওয়াবো গাজরের হালুয়া। গাজরের হালুয়া, ইয়ে! আয় আয় আয়, ভেতরে আয়, তোদেরকে আমি বেড়ে দিই খাবার। মা, আমার না এখানে ঠান্ডা লাগছে, আমার সোয়েটারটা দাও না। হ্যাঁ মা, আমারও। হ্যাঁ দাঁড়া, এখানকার ওয়েদার খুব ঠান্ডা হয়। এই নে সবার জন্য গরম গরম গাজরের হালুয়া। গাজরের হালুয়ার মিষ্টি মিষ্টি গন্ধ পুরো ঘরে ছড়িয়ে যায়। ওয়াও, এটা তো দেখে আমার মুখে জল আসছে। দাও দাও না দিদা। এই নে গাট্টু, নে। আর সবাই টেস্টি টেস্টি গাজরের হালুয়া এনজয় করে। ওয়াও, এটা কি টেস্টি খেতে দিদা। আমি তো দুটো বাটি খাবো দিদা। যত ইচ্ছে তোরা তত খা, কত বছর পর এলি, তাই যা যা ইচ্ছে সব খাবি তোরা। আর সেই সব খাবার আমি তোকে বানিয়ে খাওয়াবো। ও বাও, আর কি ডিশেস বানাবে তুমি দিদা? আরে সোনারা, এখানে শীতকালে বেশ দারুণ দারুণ খাবার তৈরি হয়। যেমন হলো মূলোর পরোটা, আর টমেটোর চাটনি, সর্ষের শাক, আর বাজরার রুটি, আর ডালের কচুরিও। ব্যাস ব্যাস দিদা, আর বলো না, না হলে তোমাকে এইসব এক্ষুনি বানাতে হবে। চিন্তা করিস না গাট্টু, আমি দিদার সাথে মিশে সব খাবার তোর জন্য তৈরি করব। তোরা দুজন শুধু খুব এনজয় করে ভ্যাকেশনটা এই উইন্টার স্পেশাল খাবারের সাথে। গাট্টু চিংকি মায়ের কথা শুনে খুব এক্সাইটেড হয়ে যায়, আর খাবার দাবার খেয়ে রাত্রে শুয়ে পড়ে। আমি তো আজকে দিদার সঙ্গে শোবো। হ্যাঁ হ্যাঁ, আমিও আমিও। দিদা, তুমি আমাকে গল্প শোনাবে তো? হ্যাঁ হ্যাঁ সোনারা, কেন নয়। আর গাট্টু চিংকি দিদার কাছে গল্প শুনতে শুনতে ঘুমিয়ে যায়। সকাল সকাল গাট্টুর চোখ খুলে আর দারুণ গন্ধ পায়ও। উঠে যাও চিংকি, কত ভালো সুগন্ধ আসছে দেখো। মনে হয় জলখাবারে আজকে খুব ভালো জিনিস তৈরি হয়েছে। আরে ঘুমোতে দে না গাট্টু। ঠিক আছে চিংকি, তুমি ঘুমো, আমি চললাম টেস্টি টেস্টি খাবার খেতে। খাবারের কথা শুনে চিংকিও ঘুম থেকে উঠে যায়, আর দুজনে দৌড়ে কিচেনে যায়। মা আর দিদা মিলে খাবার বানাচ্ছে। বাহ, কি দারুণ গন্ধ! কি বানাচ্ছ দিদা? মূলোর পরোটা আর টমেটোর চাটনি। আরে বাহ, এটা তো খুব টেস্টি। তাহলে শিগগিরই যা, ব্রাশ করে আয় আর ফ্রেশ ফ্রেশ খাবার এনজয় কর। দুজনে দৌড়ে যায় আর ব্রাশ করতে লাগে। এসে যা তোরা, খাবার রেডি হয়ে গেছে। ওয়াও দিদা, কি দারুণ পরোটা। সত্যি দারুণ খেতে। আর এই পরোটার সাথে টমেটো চাটনি আরো মজার। ভালো করে খা, আর পেটের সাথে সাথে মন ভরেও খা।
তখনই সেখানে গাট্টু চিংকির মামা চলে আসে। ওহো, জল খাবার। শুধু জল খাবার নয়, বরং খুব সুস্বাদু জল খাবার খাওয়া হচ্ছে। এসো না, তুমিও এসো। না না না, আমি খেয়ে নিয়েছি, তোমরা খাও। আর দেখো, আমি তোমাদের জন্য একটা স্পেশাল জিনিস এনেছি। গাট্টু চিংকি লাফিয়ে লাফিয়ে মামার ব্যাগ দেখতে লাগে। ও তাই, কি কি বলো না। এই নাও সর ভাজা। সর ভাজা, এইটা আবার কি? আরে গাট্টু চিংকি, এটা এখানকার খুব ফেমাস ডিশ, আর শুধু শীতকালে পাওয়া যায়। হ্যাঁ, এই নাও, ট্রাই করে দেখো। আরে বাহ, দারুণ খেতে তো। এটা তো মুখে রাখাতে মেল্ট হয়ে গেল। কত মিষ্টি। দেখলে ভালো লাগলো তো? হ্যাঁ মামা, খুব ভালো লাগলো। এভাবে গাট্টু চিংকি টেস্টি টেস্টি খাবার এনজয় করার পর অনেকক্ষণ মামার সাথে গল্প করে আর ওনার সাথে খেলেও। আচ্ছা সোনারা, আয় এবার, লাঞ্চের টাইম হয়ে গেছে। ওয়াও, আমি তো খুব এক্সাইটেড জানার জন্য যে লাঞ্চে কি খাওয়া হবে। হ্যাঁ হ্যাঁ গাট্টু, আমিও। সোনারা, তোদের জন্য বাজরার রুটি আর সর্ষের শাক বানিয়েছি আমি। গাট্টু চিংকি সেই খাবার টেস্ট করে আর ওদের এই খাবারও দারুণ লাগে। খুব ভালো দিদা। জানো বাচ্চারা, এই খাবার শুধু টেস্টে নয়, বরং হেলথের জন্য খুব ভালো। আচ্ছা, সেটা কিভাবে মামা? বাচ্চারা, এই সর্ষের শাকে ভিটামিন সি আছে, যেটা আমাদেরকে সর্দি, কাশি কিংবা ভাইরাল ইনফেকশন থেকে বাঁচিয়ে রাখে, যেটা আমাদের ইমিউনিটি স্ট্রং করে। আর বাজরার রুটিতে অনেক অনেক প্রোটিন থাকে বাবা। ওয়াও, এই খাবারের কি পুষ্টি তো। আর তার সঙ্গে টেস্টি কত, তাই না? হ্যাঁ গাট্টু। বাহ, এটা তো খুব ভালো ভ্যাকেশন। হ্যাঁ সত্যি, এত দারুণ দারুণ মজার শীতের খাবার খেয়ে আমাদের ভ্যাকেশন তো একদম দারুণ দারুণ হলো। আর এভাবেই গাট্টু চিংকি ওদের বাকি ছুটিও মজা করে কাটায়। এপ্রিল ফুল বানালাম। আজ হলো এপ্রিল ফুল ডে, মানে আজ একে অপরকে বোকা বানানোর দিবস। আজ চিংকি গাট্টুর আগেই জেগে যায় আর ওর মাথায় একটা বদমাশি প্ল্যান চলছিল। আগের বছরের এপ্রিল ফুল ডেতে গাট্টু আমাকে প্র্যাঙ্ক করেছিল, কিন্তু এই বছর আমি ওকে প্র্যাঙ্ক করব। তাও একবার না, অনেকবার। সবার আগে চিংকি ব্যাগ থেকে ওর ব্ল্যাঙ্ক শিটগুলো বের করে, তারপর স্টাডি টেবিলে রাখা একটা পেন তুলে নেয়, তারপর সোজা চলে যায় মায়ের কাছে। মা, এই সাদা কাগজে একটু সই করে দাও না। সই চাই? তবে কেন? মা, আমি একটা আর্ট প্রজেক্ট করছি, আর তার জন্য আমার ফ্যামিলি ফ্রেন্ড সবার সই চাই। মিথ্যে কথা বলছিস না তো চিংকি? না মা, আমি একদম সত্যি বলছি। আমার এই সইগুলো আর্ট প্রজেক্টের জন্যই দরকার। ঠিক আছে। মা তারপর একটার পর একটা সব ব্ল্যাঙ্ক শিটে সই করে দেয়। এই নে মা, হয়ে গেছে সাইন। এখন আমি আর বাবা শপিং করতে মার্কেট যাচ্ছি। ওকে মা। ব্ল্যাঙ্ক শিটে সই করানোর পরে চিংকি ওতে কিছু একটা লিখতে বসে যায়, আর কিছুক্ষণের মধ্যেই লেখার কাজও শেষ হয়ে যায়। প্রত্যেক শিটে লেখা ছিল চিংকিকে প্র্যাঙ্ক করলে খুব বকা খাবে, আর তার নিচে লেখা থাকে মায়ের সাইন, যেটা চিংকি আগের থেকে নিয়ে নিয়েছিল। কিছুক্ষণ পরে গাট্টুর ঘুম ভেঙে যায় আর ও স্নান করার জন্য বাথরুমে যায়। আর ওদিকে চিংকি ও টাওয়েলে গ্লিটার লাগানোর কাজ শুরু করে দেয়। চিংকি, আমার টাওয়েলটা দিও তো। এবার আসবে আসল মজা। এই নে গাট্টু। গাট্টু গ্লিটারে ভরা সেই টাওয়েল দিয়ে মুখ মুছতে লাগে। ও তো বুঝতেও পারে না যে সব গ্লিটার ওর শরীরে আটকে গেছে। যখন গাট্টু নিজেকে আয়নায় দেখে তো অবাক হয়ে যায়। ও নো, এটা কি হলো? এমন মনে হচ্ছে যেন কেউ গিফট র্যাপ করে দিয়েছে। এপ্রিল ফুল বানালাম, আমার দারুণ মজা লাগলো। এটা তুমি ভালো করলে না চিংকি, তোমার কারণে আমাকে আবার স্নান করতে হবে। গাট্টু স্নান করার জন্য আবার বাথরুমে চলে যায়, কিন্তু এবার ওর মনে শুধু একটাই কথা চলতে লাগে যে যেভাবেই হোক বদলা নিতে হবে। এই চিংকিটাকে এমন প্র্যাঙ্ক করবো আমি
নেক্সট ইয়ার অবধি পুরো মনে রাখবে। তখনই গাট্টুর নজর বাথরুমের দরজার পেছনে লেখা স্টিকারে পড়ে। ওই নোটে লেখা ছিল, চিঙ্কিকে প্র্যাঙ্ক করলে খুব বকা খাবে। নোট পড়ে গাট্টুর চোখ তো একেবারে ছানা বড়া হয়ে যায়। মনে হয় এই নোটটা মা লিখেছে, এর নিচে তো মায়ের সিগনেচারও আছে। না না, আমার বকা খাওয়ার নেই, আমি করব না চিঙ্কির সঙ্গে প্র্যাঙ্ক। তবে এদিকে গাট্টুকে একবার প্র্যাঙ্ক করে চিঙ্কির মন ভরে না, তাই দ্বিতীয়বার প্র্যাঙ্ক করার জন্য চিঙ্কি রেডি হয়ে যায়। চিঙ্কির নজর হঠাৎ ডাইনিং টেবিলে রাখা ক্রিম রোলের ওপরে যায়। গাট্টুর ক্রিম বিস্কুট খেতে খুব ভালো লাগে। একটা কাজ করি, এই ক্রিম রোলে আমি টুথপেস্ট ভরে দিই। যখন গাট্টু এটা খাবে দারুণ মজা হবে। না না, ওর নয়, আমার মজা হবে। চিঙ্কি গিয়ে বাথরুম থেকে টুথপেস্ট নিয়ে আসে আর তাড়াতাড়ি ক্রিম রোলে সেটা ভরতে শুরু করে। তবে তার মধ্যে কিছু বিস্কিট ও নিজের জন্য সরিয়ে নেয়। কিছুক্ষণের মধ্যে গাট্টু সেখানে চলে আসে। ও দেখে যে চিঙ্কি ওখানে বসে আরাম করে বিস্কুট খাচ্ছে। এই ক্রিম বিস্কিট কি দারুণ খেতে রে! এটা উপর থেকে ক্রাঞ্চি আর ভিতর থেকে নরম। এরকম ক্রিম বিস্কিট তো আমি আজ পর্যন্ত খাইনি কখনো। চিঙ্কির এই কথা শুনে গাট্টুর মুখে তো জল চলে আসে। আমারও খাওয়ার আছে ক্রিম বিস্কিট। আর গাট্টু ক্ষুধার্ত বাঘের মতো ক্রিম বিস্কিটের ওপর হামলা করে। কিন্তু বিস্কুট খাওয়ার কিছু সেকেন্ড পরেই ওর মুখের এক্সপ্রেশন একদম বদলে যায়। এই বিস্কিটটা এত বাজে লাগছে কেন? ছি! এপ্রিল ফুল বানালাম, আমার দারুণ মজা এলো। গাট্টু তাড়াতাড়ি ওয়াশরুমের দিকে দৌড়ায় আর নিজের মুখ পরিষ্কার করতে লাগে। এই চিঙ্কিকে তো আমি শিক্ষা দেবই আজকে। গাট্টু যেই মুখ ওপর দিকে তোলে অমনি আয়নায় আবার একটা নোট লেখা পায়। ঠিক ওরকমই নোট যেমন আগে দেখতে পেয়েছিল। চিঙ্কিকে প্র্যাঙ্ক করলে বকা খাবো। ও নো, এটা তো তেমনই নোট। এর মধ্যেও মায়ের সাইন আছে। না না, আমার বকা খাওয়ার নেই, আমি প্র্যাঙ্ক করব না চিঙ্কিকে। গাট্টুকে দুবার প্র্যাঙ্ক করার পরও চিঙ্কির মন ভরে না, আর ওকে তৃতীয়বার প্র্যাঙ্ক করার জন্য চিঙ্কি প্ল্যান তৈরি করে রাখে। বিস্কিটটা খেয়ে তো পুরো মুড অফ হয়ে গেল। এক কাজ করি, ফ্রিজে যে লেমনেডটা আছে ওইটা খাই, মুড ফ্রেশ হয়ে যাবে। গাট্টু ফ্রিজ থেকে লেমনেড বের করে আর সেটা সোফায় বসে আরাম করে খেতে লাগে। কিন্তু হঠাৎ সেই লেমনেডে ও একটা ব্যাঙ দেখতে পায়, আর সেই ব্যাঙটাকে দেখে গাট্টু যেন চেঁচিয়ে ওঠে। আছি। আর গ্লাস ওর হাত থেকে ছিটকে মাটিতে পড়ে যায়। আমার লেমনেডে ব্যাঙ কোথায় থেকে আসলো? তখনই চিঙ্কি সেখানে আসে আর হাতে করে সেই ব্যাঙটাকে তুলে নেয়। এটা আসল নয়, আরে জেলি দিয়ে বানানো ব্যাঙ। এপ্রিল ফুল বানালাম, খুব মজা করলাম। এটা ভুল কথা। চিঙ্কি, তুমি বারবার আমাকে প্র্যাঙ্ক করতে পারো না। তুমি প্রথমে টাওয়ালে গ্লিটার দিলে, তারপরে বিস্কিটে টুথপেস্ট লাগালে, আর এত সব কিছু হওয়ার পরে তুমি আমার লেমনেডে এই ব্যাঙ রাখলে। তোমার কারণে আমাকে টি শার্ট চেঞ্জ করতে হবে। গাট্টু রেগে মেগে সেখান থেকে চলে যায়। আর আলমারি থেকে টি শার্ট বের করার সময় ওর মাথায় শুধু একটা কথাই চলছিল, যে এবার ও চিঙ্কি থেকে বদলা নিয়েই ছাড়বে। এই চিঙ্কি তো বিরক্ত করে দিল, এখন তো আমি এর সঙ্গে নিশ্চয়ই প্র্যাঙ্ক করব। তখনই গাট্টু আবার টি শার্টের ভেতর একটা নোট পায়। নোটটা খুলতেই গাট্টু অবাক হয়ে যায়। এ কি, এইটা তো তেমনই নোট। চিঙ্কিকে প্র্যাঙ্ক করলে খুব বকা খাবে। মা তো আমার পেছনে হাত ধুয়ে পড়েছে। চিঙ্কি আমাকে বারবার প্র্যাঙ্ক করছে, আর আমি একবারও করতে পারবো না। এটা তো খুব ভুল। গাট্টুকে আমি 3 বার প্র্যাঙ্ক করলাম, কিন্তু বেচারা গাট্টু একবারও প্র্যাঙ্ক করতে পারলো না আমায়। আজ তো খুব মজা হলো। তখনই ঘরে ডোরবেল বেজে ওঠে। মা বাবা শপিং করে ঘরে ফিরে এসেছে। আজ মার্কেট থেকে বেশ ইন্টারেস্টিং জিনিস এনেছি আমি, আর সেই জিনিসটা দিয়েই সুনিতাকে আজ আমি প্র্যাঙ্ক করব। আরে আমরা তো আজকে শুধু খাবারের আইটেম কিনেছি, তুমি কোন আইটেমের কথা বলছো? একবার প্ল্যানটা আমার সাকসেসফুল হতেই দাও না, তারপর তো জানতেই পারবে জিনিসটা কি।
যেমন তোমার ইচ্ছে। গাট্টু মুখ শুকিয়ে এক কোনায় বসেছিল আর মা শপিং ব্যাগ থেকে গাট্টুর ফেভারিট পাইনাপল জুস বের করে। গাট্টু, এই দেখ আমি বাজার থেকে কি এনেছি, তোর ফেভারিট পাইনাপল জুস। পাইনাপল জুস পাওয়ার পরও গাট্টু উদাসী থেকে যায়। ও আসল খুশি তখন পাবে যখন ও চিঙ্কিকে প্র্যাঙ্ক করবে। এই নে চিঙ্কি, তোর জন্য তোর ফেভারিট লিচু জুস। থ্যাংক ইউ মা। তারপর গাট্টু আর চিঙ্কি নিজের নিজের জুস খেতে লাগে। তখনই চিঙ্কির নজর ডাইনিং টেবিলে রাখা একটা চিপসের প্যাকেটের ওপর যায়। লিচু জুসের সাথে যদি একটু চিপস পাওয়া যায় তাহলে মজাই হয়ে যায়। চিঙ্কি যেই সেই ক্যানটা খোলে, ওর থেকে বেরোয় একটা বড় সাপ, যেটা দেখে চিঙ্কি চেঁচিয়ে ওঠে। চিঙ্কির আওয়াজ শুনে মা বাবাও সেখানে চলে আসে। কি হলো চিঙ্কি মা? বাবা, সাপ! ও বাবা, এটা তো ওই জিনিসটাই যেটা সুনিতাকে প্র্যাঙ্ক করার জন্য এনেছিলাম। কিন্তু সুনিতা আন্টির আগে চিঙ্কি আইটেমটা খুঁজে দিল, আর চিঙ্কির হয়ে গেল এপ্রিল ফুল। চিঙ্কি, এইবারে গানটা তুমি নয় আমি গাইবো। এপ্রিল ফুল বানায়া हमको बड़ा मजा आया। গাট্টুর এই গান শুনে মা আর বাবা হেসে ওঠে। আর কিছুক্ষণের মধ্যে চিঙ্কিও হাসতে লাগে, আর চিঙ্কির সাথে সাথে গাট্টুও হাসতে লাগে। ওপেন বাস রাইড। বেশ সকাল সকাল ছিল, আর গাট্টু চিঙ্কি মার ডাকার আগেই উঠে পড়েছিল আর স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। তারপর সবাই ব্রেকফাস্ট করতে টেবিলে বসে। আরে গাট্টু চিঙ্কি, তোমরা তো আজকে পুরো টাইমলি রেডি হয়ে গেছো, কি ব্যাপার হয়েছে? হ্যাঁ বাবা, আজ আমাদের স্কুল আমাদের ক্লাসকে ওপেন বাস রাইডে নিয়ে যাচ্ছে। আমরা তো খুব এক্সাইটেড। হ্যাঁ বাবা, আজকে খুব মজা হবে। তুমি জানো সেই বাসের উপরের ভাগটা পুরো ওপেন থাকে, আমি শুনেছি আমার বন্ধুদের থেকে। হ্যাঁ গাট্টু, আর কি, ওপেন বাসের তো তাই মানে হয়। হ্যাঁ বাবা, তুমি না আমাদের তাড়াতাড়ি স্কুলে ছেড়ে দাও, আমি তো আর ধৈর্য ধরতে পারছি না। আচ্ছা আচ্ছা, তোরা আগে নিজের ব্রেকফাস্টটা তো কমপ্লিট করে নে, আর আমি তোদের দুজনের টিফিনের জন্য তোদের ফেভারিট চকলেট চিপস কুকি প্যাক করে দিয়েছি। আরে বাহ, এটা তো দারুণ। তুমি গুড্ডির জন্যও রেখেছো তো? হ্যাঁ মা, আর বান্টির জন্যে? আরে হ্যাঁ হ্যাঁ, ওদের জন্য। এখন তাড়াতাড়ি ব্রেকফাস্টটা তো শেষ কর, স্কুলে যেতে হবে তো, আর বাবা স্কুলে পৌঁছে দেবে, না হলে লেট হয়ে যাবি। ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর বাবা দুজনকেই স্কুলের গেটে ছেড়ে আসে, আর স্কুল গেটে গাট্টু চিঙ্কের টিচার আর ফ্রেন্ডসরা দাঁড়িয়েছিল। সবাই একসাথে বাসের ওয়েট করছে। তারপর গাট্টু চিঙ্কি তাড়াতাড়ি বাবাকে বাই করে আর তাড়াতাড়ি গুড্ডি আর বান্টির পাশে গিয়ে দাঁড়িয়ে যায়। চিঙ্কি, তোদের আজকে এত লেট হলো কেন? যদি বাস চলে যেত? আরে গুড্ডি, কালকে তো এক্সাইটমেন্টে আমার ঘুমিয়ে আসছিল না। সকালেও তাড়াতাড়ি উঠে পড়ি, কিন্তু মা আমাদের ফেভারিট চকলেট চিপস কুকি বানাচ্ছিল, ওতেই লেট হয়ে গেল। আরে বাহ কুকিজ, তুমি জানো আমার মা তোমাদের জন্য স্যান্ডউইচ পাঠিয়েছে। আর আমার মা অনেক অনেক ফল পাঠিয়েছে। চিঙ্কি, পুনটুন কিডস গেমস এখন লঞ্চ হয়ে গেছে। ওয়াও, আমিও খেলবো এখনই। তাড়াতাড়ি প্লে স্টোরে যাও আর পুনটুন কিডস গেমস ডাউনলোড করো। আমিও ডাউনলোড করছি, তোমরাও ডাউনলোড করো আর ফান শুরু করো। লিংক ডেসক্রিপশনে আছে। আর তখনই সেখানে বাস চলে আসে। বাস থেকে ড্রাইভার কাকু নেমে আসে আর সবাইকে হ্যালো বলে ইনস্ট্রাকশন দিতে লাগে। বাচ্চারা, বাসে বসার পরে যখন বাস চলতে শুরু করবে তখন কেউ দাঁড়াবে না কিংবা হাতও বাইরে বের করবে না। আর আপনারা তখনই লাঞ্চ করবেন যখন লাঞ্চ টাইমে আমরা দাঁড়াবো কোথাও। কোনো বাচ্চা মাঝখানে টিফিন খুলবে না, আর হ্যাঁ, না কোনো রকমের বদমাশি করবে। ওকে? ওকে আঙ্কেল। সব বাচ্চারা বাসে বসে পড়ে আর ওদের ট্রিপ শুরু হয়ে যায়। বাচ্চারা, আজকের এই ওপেন বাস রাইডে আমি তোমাদের গাইড, আর আমি বলতে বলতে যাব যে আজকে আমরা কোন কোন জায়গা দিয়ে ঘুরছি আর বাস কোন রুট ফলো করে এগিয়ে যাচ্ছে। আমার সব কথা তোমরা মন দিয়ে শুনো, তবেই কিন্তু এই ট্রিপটার আসল মজা পাবে। ওকে বাচ্চারা? ইয়েস ম্যাম। বাচ্চারা, আজকে আমরা প্রথম দেখব হাজি আলী দরগা।
বাচ্চারা, এই হাজি আলী দরগা হলো আলী সাহাব বুখারির টম্ব। উনি উজবেকিস্তানের একজন সুফি সেন্ট ছিলেন। তোমরা কি জানো যে এই দরগাতে অনেক ফিল্মের শুটিংও হয়েছে? আর এই দরগা 1431 সালে বানানো হয়েছিল। তার মানে এই দরগা 592 সাল আগে বানানো হয়েছিল। এই 500 বছর পুরনো। হ্যাঁ বাচ্চারা, বাস তারপর এগিয়ে যায়। এবার আমরা এগিয়ে যাচ্ছি এরকম চপাটির দিকে। তাহলে কে বলবে আমাদের এই চপাটির ব্যাপারে? মোটামুটি তোমরা সবাই যাও, তাই না? ম্যাম প্লিজ এই চান্সটা গাট্টুকে দিন না। ও এই জায়গাটার প্রশংসা সব থেকে ভালো করবে। আচ্ছা, তাহলে গাট্টু তুই বল, আমরা সবাই শুনবো। ম্যাম, এইখানের ফুচকা পুরো মুম্বাইতে সব থেকে বেস্ট। পাভাজি আর কালাখাট্টা তো তার থেকেও বেশি টেস্টি। আর হ্যাঁ, এইখানে গণেশ বিসর্জন খুব বড় করে করা হয়। খুব ভালো গাট্টু, দারুণ ডেসক্রিপশন দিলি তুই। তো স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই এই জায়গাটাকে খুব ভালো করে জানো, তাই না? বলি সি ফেস। হ্যাঁ ম্যাম, আমি নিজের বাবা মার সঙ্গে অনেকবার এখানে ঘুরতে এসেছি। আমিও। হ্যাঁ স্টুডেন্টস, এই জায়গাটা মুম্বাইয়ের সব থেকে সুন্দর জায়গা। আর ফ্যামিলির সাথে টাইম কাটানোর জন্য এই জায়গাটা একদম পারফেক্ট রয়েছে। আর অনেক সেলিব্রিটিসদের ঘরও এখানেই রয়েছে, কারণ এই লোকেশনটা খুব সুন্দর। কত মজা আসছে না চিঙ্কি? এই ভিউটা কত ভালো, আর আবহাওয়াও কত ভালো। হ্যাঁ রে গাট্টু, এরকম তো আমরা আগেও কত ঘুরতে বেরিয়েছি, কিন্তু ওপেন বাস রাইডের মজাটা তো একটু আলাদাই। স্টুডেন্টস, এবার আমরা সিদ্ধিবিনায়ক টেম্পলের সামনে আছি। সবাই নমস্কার করে নাও। তোমরা নিশ্চয়ই জানো যে এই মন্দির মুম্বাইয়ের সব থেকে ফেমাস মন্দির। আর দেশ বিদেশ থেকে হাজারো লোক আসে এখানে দর্শন করতে। হ্যাঁ, আমার বাবা বলে যে এখানে টিউসডেতে প্রচুর ভিড় হয়। একদম ঠিক হরি। স্টুডেন্টস, এটা আমাদের হাইকোর্ট। তোমরা কি জানো যে এখানে কি হয়? ইয়েস ম্যাম, কোর্ট আমাদের জাস্টিস দেয়। ইয়েস হ্যারি, কারেক্ট। স্টুডেন্টস, হাই কোর্ট অফ বম্বে ইন্ডিয়ার ওল্ডেস্ট হাই কোর্টসের মধ্যে একটা। এটা ব্রিটিশের টাইমে বানানো হয়েছিল, বুঝলে? ইয়েস ম্যাম। স্টুডেন্টস, এবার আমরা এসে গেছি গেটওয়ে অফ ইন্ডিয়াতে। সব বাচ্চারা এক্সাইটেড হয়ে সিটে বসে দেখতে লাগে। স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই নিজের জিকে ক্লাসের বইতে গেটওয়ে অফ ইন্ডিয়ার ব্যাপারে নিশ্চয়ই পড়েছো, তাই না? পড়েছো তো? ইয়েস ma'am. ম্যাম। তাহলে বলো যে গেটওয়ে অফ ইন্ডিয়া কবে বানানো হয়েছিল, আর এটাকে কেন বানানো হয়েছিল? চিঙ্কি, তুমি বলো। টিচার, এটা 1911-এ বানানো। ভেরি গুড। গুড্ডি, এবার তুমি বলো যে এটা কেন বানানো হয়েছিল। টিচার, যখন ইংল্যান্ড এম্পায়ার জর্জ ভি ভারতে এসেছিল, তখন ওনাকে স্বাগত জানাতে গেটওয়ে অফ ইন্ডিয়া বানানো হয়েছিল। ভেরি গুড গুড্ডি। তো স্টুডেন্টস, এর সাথেই আমাদের আজকের সফর শেষ হচ্ছে। আর এবার আমরা আমাদের স্কুলে ফেরত যাব। ততক্ষণ তোমরা সবাই আমাকে এক এক করে জানাবে যে আজকের রাইডে তোমাদের ফেভারিট পার্ট কোনটা ছিল। ম্যাম, আমার সব থেকে ভালো ওয়ার্লি সি প্লেস লাগলো। তার ভিউ কত ভালো ছিল। হ্যাঁ ম্যাম, আমারও। ম্যাম, আমার ফেভারিট জায়গা তো চৌপাটি ছিল। জায়গা দেখে খেতে ইচ্ছা করে গেল। তাহলে চিঙ্কি আর হরি, তোমাদের ফেভারিট পার্ট কোনটা ছিল? ম্যাম, আমি তো এইসব লোকেশনে অনেক আগেই ঘুরে নিয়েছি। তাই আমার ফেভারিট পার্ট ছিল এই ওপেন বাসে যাত্রা করা, কারণ এমন মজা তো আগে আসেনি। ও গুড গুড। আমি খুব খুশি যে তোমরা সবাই এই ওপেন বাস রাইড এনজয় করেছো। আর এর সাথে বাচ্চাদের ওপেন বাস রাইড শেষ হয়ে আসে, আর সবার প্যারেন্টস ওদের পিক করতে আসে। গাট্টু আর চিঙ্কি তার বাবাকে পুরো ট্রিপের ব্যাপারে বলতে বলতে বাড়ি যায়। এখন আপনারাও আমাদের প্রিয় খেলনা অর্ডার করতে পারেন www.puntunkids.com থেকে। লিংক ইজ ইন দ্য ডেসক্রিপশন। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।